বাপিবাবু স্যার, আপনি তো পমফ্রেটটা খাবেনই না, সবসময় পাতে হাত দেন কেন আপনি? তাহলে আপনি দিন। সারাক্ষণ এরকম করিস কেন বলতো? খাই 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 খাই। খাবার নিয়ে ওর প্রচন্ড প্যাশন এবং হ্যাংলামো আছে। আই এনজয় ফুড বাট আই এম নট আ ফুডি ইন দ্যাট ওয়ে। তোর এই আতা কালানো ভাবটা না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। নিজের ভিতরে না আগুনটা জ্বালিয়ে রাখ। একেন বাবুকে পছন্দ করে, তারা বিশ্বাস করে যে আমি অ্যাকচুয়ালি ওই রকম। একেন বাবু একটা মানে ইভেন আমাদের বাংলা এন্টারটেনমেন্ট আমি যদি গোটাটা ধরি আর কি, ফিল্ম, ওয়েব সিরিজ সব কিছু মিলে সেখানে একটা খুব ইউনিক। আপনি স্যার প্লিজ আমার বউকে খুঁজে দিন না, দরকার হলে আমি আপনার ধরব। আমি কিন্তু ওই যে 2017-তে যখন চাকরি ছেড়ে দিয়েছিলাম, তখন কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম থিয়েটার করবো, মানে ফিল্মের কোনো আকর্ষণ ছিল না। বহুত খেঁচামেচা গেছে। এটা চাকরির মধ্যে একটা বোর্ডদাম আছে। তোমার যদি এক কাজ রোজ করে যেতে হয় এবং তুমি আজকে দাঁড়িয়ে মোটামুটি সামনের মাসটাও দেখতে পাচ্ছ, পরের মাস দেখতে পাচ্ছ, পরের বছর দেখতে পাচ্ছ, হ্যাঁ, যেটা একটু হতে পারে সেটা হচ্ছে যে তোমার মাইনে বাড়বে, বাদ বাকি কিন্তু তাই না, যে কাজেই থাকে সবটাই এক। ওই বোর্ডদামটা আমাকে একটু ইরিটেট করছিল। ও আচ্ছা, আপনি তো ছুপা বিক্রম। ওটা রুস্তম। ও আচ্ছা, আমি ভেবেছিলাম ওই চাঁদে যেটা হয়ে গেল ওইটার কথা বলছেন। 2 ঘন্টার যে দেখছেন তারা সবকিছু ভুলে আনন্দ পাচ্ছেন, এইটা আমার মনে হয় যে একটা খুব একটা পুণ্যের কাজ আমার দ্বারা হচ্ছে আর কি। আজকের যিনি অতিথি তাকে আমরা এক নামে চিনি, কিন্তু এর মধ্যেও একটা প্রশ্ন রয়েছে, আমরা তাকে মানুষ হিসেবে কতটা চিনি? অর্থাৎ অভিনয়ের বাইরে তিনি কি করতে ভালোবাসেন, সব থেকে পছন্দের সিনেমা তার কি, কোন সিনেমাটা করতে গিয়ে তার ভালো লাগাটা অনেক বেশি ছিল, কোনটা করতে গিয়ে একটু বিরক্ত হয়েছিলেন, কি খেতে ভালোবাসেন, প্রিয় রং কি, এরকম বহু প্রশ্ন আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে আসে, কিন্তু তার উত্তর কিন্তু পাই না। শুধু আমরা তাকে দেখতে পাই ছবির পর্দায় এবং টেলিভিশনের পর্দায় বিভিন্ন সময়ে নানান চরিত্রে। একেন বাবু হিসেবে কিন্তু আমাদের মনের মণিকোঠায় তিনি গেঁথে রয়েছেন। ঠিকই ধরেছেন, আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণদা আমার পডকাস্টে ডেভিয়ান লিস্টে। ওয়েলকাম। থ্যাংক ইউ। মানে তোমাকে অনেকদিন ধরে ভাবা হচ্ছিল যে আমাদের পডকাস্টে পাওয়া যাবে, কিন্তু আলটিমেট পাওয়া গেল কবে, যখন ঠিক একটা সপ্তাহ বাদে একটা দারুণ সিনেমা আসছে তোমার, বিবি পায়রা, এবং সেখানে একটা দারুণ চরিত্রে তুমি রয়েছো। চরিত্র দিয়ে শুরু করি, কি চরিত্রে এখানে তুমি? দেখো, এই ফিল্মটাতে প্রধান চরিত্র অ্যাকচুয়ালি দুজন মহিলা, যেটা স্বস্তিকা আর পাওলি প্লে করেছে। কিন্তু আমি বলো বা সুব্রত দত্ত বা অনিন্দ, আমরা যে চরিত্রগুলোতে করেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি যে চরিত্রটা করেছি সে হচ্ছে তার নাম জগন্নাথ, এ ছবিতে স্বস্তিকার হাজবেন্ড। এখানে একটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকটা চরিত্রের মধ্যে কিছু না কিছু পিকুলারিটি আছে, মানে কাউকেই খুব নর্মাল মেইন স্ট্রিম বলা যাবে না। মহিলা দুজন, আমাদের যে চরিত্রগুলো এবং আমাদের ছাড়াও আরো যে চরিত্র আছে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পিকুলারিটি আছে। এরা কিন্তু অ্যাকচুয়ালি খুবই সাধারণ স্তরে বিলং করে, হ্যাঁ, মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলা যেতে পারে সেরকম। কিন্তু এদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার প্রত্যেকেরই আছে, যারা ঠিক নর্মাল ইয়েতে ফেলা যাবে না। জগন্নাথ যেমন, জগন্নাথ আর জগন্নাথের স্ত্রীর নাম হচ্ছে শিউলি। তো এরা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু এদের মধ্যে যে মানে খুব মিল, খুব ভালোবাসা আছে। দুজন খুব বিপরীত মেরুর দুজন মানুষ। মদ খাবো, পান করবো। মাঝে কেন এটাকে আমার গলায় ঝোলালো? হ্যাঁ,
এবার জগন্নাথ পড়াশোনায় খুব ভালো ছিল, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে রেজাল্ট করেছে, কিন্তু যেরকম পরিবার থেকে ও আসে তারপরে আর বেশি পড়াশোনা করতে পারেনি, ওটা সরকারি চাকরিতে জয়েন করেছে এবং এটা নিয়ে ওর ফ্রাস্ট্রেশন আছে যে আমি অনেক কিছু করতে পারতাম, আমি তো করতে পারিনি। বউয়ের সাথে ও বুঝতে পারে যে আমাদের খুব আমরা পোলস অ্যাপার্ট আর কি, হ্যাঁ, হুম, মানে আমরা ভাবনা চিন্তা জীবনকে যেভাবে দেখি সেই নিয়ে খিটমিট হয়। বস ওকে যথেষ্ট ইয়ে করে, বুলি করে অফিসে, সেই নিয়ে বিরক্ত, সারাক্ষণ রেগে আছে, খিটখিটে এরকম একটা মানুষ। হুম, হুম, ও তারপরে কি হয় ছবিটা সেটা তো দেখতে দেখতে হবে, কিন্তু এইটা খুব অদ্ভুত। ওদের ছেলে মেয়ে আছে বা বাচ্চা দুজন স্কুলে যায় তারা, আম, আহ, তাদের সাথে ওদের ইকুয়েশন, হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন, এবং ওরা একটা ওই কোয়ার্টার্সে থাকে, হুম, হুম, হ্যাঁ, চাকরির থেকে যেটা পাওয়া গেছে এরকম একটা কোয়ার্টার্সে থাকে। বাকি সমস্ত যে চরিত্রগুলো যাদের দেখবো তারা কিন্তু সবাই ওই কোয়ার্টার্সে থাকে, আচ্ছা, মানে হ্যাঁ, আশেপাশে সব। আশেপাশে সব একই বিল্ডিং এর হয়তো উপরে বা পাশের বিল্ডিং এ হুম, থাকে। হুম, এই এদের মধ্যে ইকুয়েশন নিয়ে গোটা ছবিটা, এবং সেটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা এরকম করিনি, আমি তো করিনি, স্বস্তিকা বলছিল যে স্বস্তিকা করেনি, পাউলি করেনি, হ্যাঁ, মানে আমাদের প্রিডমিনেন্ট যে ইমেজ আছে একটা হুম, প্রত্যেকের আলাদা আলাদা, তার থেকে খুব আলাদা একটা চরিত্রে করেছি। আসতে চলেছে। আচ্ছা, পরিচালক অর্জুন দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? দারুণ। অর্জুনের সাথে এটা আমার প্রথম কাজ। অর্জুন যখন আমাকে এই ছবিটার জন্য অ্যাপ্রোচ করলো, প্রথম আমার যেটা খুব অদ্ভুত লেগেছিল, আমি সারপ্রাইজড হয়েছিলাম, প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছিলাম। সেটা হচ্ছে যে ওর আগের যে ছবিগুলো সেগুলো আমি আমি তো দেখেছি দর্শক হিসেবে। হুম, সেগুলোর থেকে একদম আলাদা। মানে ও যে ধরনের ছবি বানায় তার থেকে খুব আলাদা ধরনের। আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে, "তুমি সিউর তুমি এটা বানাতে চাও?" হুম, বলল, "হ্যাঁ, আমি এটা বানাতে চাই।" নতুন ধরনের একটা, এবং আমরা এটার মধ্যে মজা আছে, এটার মধ্যে থ্রিল আছে, এটার মধ্যে স্লাইস অফ লাইফ বলা যেতে পারে এটাকে। হুম, হুম, তো সেই সবকিছু মিলে ওর ঘরানার থেকে খুব আলাদা। তারপর কাজ করতে গিয়ে দেখলাম যে ও খুবই আ ঠান্ডা মাথার একজন মানুষ। আচ্ছা, হ্যাঁ? মানে ওর যা কথা বলার বা যা কিছু সেটা শুটিং শুরু হওয়ার আগে, মানে আ একদম মানে এমন না যে আজকের শুটের আগে কিছু হুম, হুম, বলছে। ওর পুরো জিনিসটাও ক্লিয়ার করে নেয় যে ও কি দেখছে। এবং তার সাথে আরো একটা জিনিস বলব, সেটা হচ্ছে যে ও কিন্তু আ হি ইস ওপেন টু সাজেশনস। আমাকে যখন এই স্ক্রিপ্টটা পড়লাম, স্ক্রিপ্টটা লেখা ছিল ওই ২ মহিলার আ দৃষ্টিভঙ্গি থেকে। হুম, হুম, তারা কিভাবে দেখছে। এবার আমি যখন একটা চরিত্র করছি, আমি তো আমার চরিত্রটার কনভিকশন আমাকে অর্জন করতে হবে অভিনয় করবার আগে। তখন আমি করতে গিয়ে আমার কিছু, কিছু প্রশ্ন জাগলো। যে ও জগন্নাথ কেন এটা করবে? জগন্নাথ কেন এটা করবে না? এখানে কেন ও এরম রিঅ্যাক্ট হুম, করবে? হুম, ওর তো ব্যাকগ্রাউন্ডে এইটা এবার এই যে আমি বিভিন্ন সময় মানে বলেছি, ওকে বলি ও এবং আশীর্বাদ দুজনে মিলে এটা একসাথে লিখেছে। হুম, হুম, গল্প, আম চিত্রনাট্য, সংলাপ ৩ পুরোটাই। টেই। হুম, তো আমি ওদেরকে একসাথে কমনলি এটা বলতাম, এবং তার মধ্যে প্রচুর জিনিস আ যেটা ওদের লজিক্যাল মনে হয়েছে ওরা কিন্তু খুব সহজে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপরে চেঞ্জ করেছে? চেঞ্জ করেছে। আচ্ছা, সেরকমভাবে হয়েছে, এবং পরে অনেক সময় যেটা মানে আমার সাজেশন অনুযায়ী আমি যেটা বলেছি ওরা অ্যাকসেপ্ট করেছে, সেটা যে বেটার হয়েছে সেটাও কিন্তু খুব ওপেনলি যেটা তুমি ভাগ্যিস বলেছিলে, এটা কিন্তু আমরা এরমভাবে ভাবিনি। হুম, হুম, হ্যাঁ? আমি প্লে করতে গিয়ে তো আমার ক্যারেক্টারটাকে প্রাইমারিলি আমি ভাবছি। সেইটা করতে গিয়ে অনেক কিছু আমার মাথায় আসছে, যেটা হয়তো পুরোটা করতে গিয়ে ওরা অন্যভাবে ভেবেছিল বা হয়তো ওভারলুক করেছিল কখনো। এই জিনিসটা কিন্তু একজন ডিরেক্টরের থাকা খুব বড় ব্যাপার, যে কেউ সাজেস্ট করলে ওর নাই মনে হতে পারত। ও যদি না মনে করত আমি তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতাম। এবার তোমার সাথে আমার যদি ধরো কোনো ব্যাপার নিয়ে কথা হয়, দুটোই তো রাস্তা। আইদার তুমি আমারটা মেনে নেবা, আমি তোমারটা একদম, মেনে নেব। একদম। সেইটার জন্যে ওর কিন্তু সেই রিজিডিটি নেই। আচ্ছা, সেটা আমার খুব ভালো লেগেছে। আর ও খুব ঠান্ডা মাথার একজন ডিরেক্টর। আচ্ছা। আ স্বস্তিকার ক্ষেত্রে যদি আমরা বলি, এর আগে বহুবার বলতে শুনেছি তুমি খুব ভালোবাসার মানুষ একজন। তো আ ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কিরকম? স্বস্তিকাকে আমি খুব অ্যাডমায়ার করি একজন অভিনেতা হিসেবে। ও খুবই পাওয়ারফুল একজন অভিনেতা, এবং অলরেডি সেটা ও এত বছর ধরে বিভিন্ন ধরনের চরিত্র করে নিজেকে ভেঙে গড়ে ও সেটা প্রমাণ করে দিয়েছে। আমার বলার অপেক্ষা থাকে না। তো আমি যাদের সাথে মানুষের তো একটা থাকে যে এদের সাথে আমার কাজ করবার ইচ্ছে ইচ্ছা রয়েছে। সেটার মধ্যে কেউ আছেন যারা অভিনেতা-অভিনেত্রী, আর বাকি কিছু পরিচালক আছেন। তো সেইটা আমি আ আ আমার ইচ্ছে ছিল যে কখনো ওর সাথে আমি খুবই পছন্দ করি, আ অ্যাডমায়ার করি ওকে।
পরে শুনলাম যে ও আমার মানে তখন ওর সাথে আমার আলাপ ছিল না, আমি অন্য অনেকের কাছে শুনেছি বা ও কখনো বলেছে যে আমার এটা খুব ভালো লেগেছে, এই করেছে। তো সেই ওইটা একটা মিউচুয়াল অ্যাডমিরেশন আর কি। আমিও আচ্ছা। পছন্দ করি, ও পছন্দ করে। আমিও অপেক্ষা করেছিলাম যে কখন একসাথে আমরা অভিনয় করতে পারবো। বিবি পায়রার আগে অ্যাকচুয়ালি আরেকটা ফিল্মে আমরা শুট করেছি, সেটা এখনো রিলিজ করেনি। আচ্ছা। সেটা হচ্ছে সায়ন্তন ঘোষালের ডিরেকশনে অশনি বলে একটা ছবি। হুম। সেটাও কমপ্লিট, সেটা কোনো কারণে মানে তার রিলিজটা হয়নি এখন অবধি। এটা আমাদের সেকেন্ড শুট একসাথে। আচ্ছা, কিন্তু প্রথম রিলিজ। কিন্তু প্রথম রিলিজ না, প্রথম রিলিজ অ্যাকচুয়ালি করে গেল, এরও পরে আরেকটা শুট করলাম, একটা ওয়েব সিরিজ। আচ্ছা। সেটার নাম হচ্ছে কালী পডকাস্ট, ভোর কি রাত চলছে হাত চার নারীতে কিস্তিমাত। আচ্ছা। জি5 এ। হ্যাঁ, হ্যাঁ। সেইটা অ্যাকচুয়ালি আমরা থার্ড শুট করেছি, কিন্তু প্রথম রিলিজ প্রথম করেছি। রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, এটা সেকেন্ড রিলিজ, এটা সেকেন্ড শুট করেছি, সেকেন্ড রিলিজ করছে। আচ্ছা, পাওলি দামের সঙ্গে কি এবার এটা প্রথম? না, পাওলির সাথে আমি আগেটা অভিনয় করেছি আগে, সেটা বেশ কয়েক বছর আগে এসবিএফ এর একটা প্রোডাকশন, সেটা হচ্ছে লাভ আজকাল পরশু। হুম। এটা হচ্ছে প্রতিম দিগুপ্তর একটা হুম, ছবি, হুম, হুম। সেটাতে আমরা একসাথে প্রথম অভিনয় করেছিলাম। আর এখানে তোমরা স্ক্রিন শেয়ার করেছো? এখানে স্ক্রিন শেয়ার করেছি, আমরা তো প্রতিবেশী সবাই সবার। ও, হ্যাঁ, সবার সাথে হয়েছে। সবার সিনস আছে, কেউই অ্যালুফ না, কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের ইকুয়েশন আলাদা। হ্যাঁ, মানে ও আমি আর স্বস্তিকা তো হচ্ছে হাজবেন্ড ওয়াইফ প্লে করছি। ও আমাদের প্রতিবেশী, একই কোয়ার্টারে থাকে, ও আমাদের উপরের তলায় থাকে। আর উপরের তলায় থাকে না নিচের তলায় থাকে এটা মনে পড়ছে না, কিন্তু সেম বিল্ডিং এ ও থাকে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওর ফ্যামিলি নিয়ে। তো এইটা হচ্ছে ব্যাপার, ওর সাথেও আমার সিনস আছে, এবং মানে ইকুয়েশন গুলো আমি এক্ষুনি রিভিল করতে চাই না, খুব মজার আর কি। হ্যাঁ, একদম। আচ্ছা, বিবি পায়রা নামটার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে। এছাড়াও টাইটেল ট্র্যাক ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, সেটাও হিট, দারুণ একটা গান। ঠিক। তো সব মিলিয়ে বিবি পায়রার ইউএসপি কি, সাধারণ মানুষ দেখবে কেন? অনেকগুলো কারণ আছে। ১ নম্বর কারণ হচ্ছে, দেখো আমরা মানে মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত সমাজকে নিয়ে আমরা প্রচুর ছবি বানিয়েছি, আমরা দেখেছি। এটা একটা খুব অন্য রকমের টেক অন দ্যাট। হ্যাঁ? একটা মধ্যবিত্ত ফ্যামিলি, কয়েকটা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন, সেটা আ মানে এটাকে না কোন জনরে ফেলবো, স্লাইস অফ লাইফ বলতে পারো, আবার ডার্ক কমেডি বলতে পারো, অবভিয়াসলি বলতে পারো। এরকম অনেক কিছু মিশিয়ে আছে। ক্যারেক্টার গুলো খুব মানে ইউনিক, এবং দে আর ম্যাড অ্যাকচুয়ালি। আচ্ছা। প্রত্যেকে ম্যাড। হ্যাঁ? আচ্ছা। তাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের পাগলামো আছে। আ তারপরের কারণ হতে পারে এটা অর্জুনের ডিরেকশন। অর্জুনের লাস্ট ছবি আ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সো ও কি মাপের পরিচালক সেটা আমরা জানি। সেটা একটা কারণ। আ তারপরে হচ্ছে এখানে অনেকদিন বাদে, অনেক বছর বাদে বোধহয়, আ আ আমি যদি খুব ভুল না করি, ২য় বার একসাথে স্বস্তিকা আর পাওলি লিড চরিত্রে অভিনয় করছে। আম আমাদের কাস্টিং এর যে টোটাল, আমরা হয়তো আলাদা, আমি যেমন স্বস্তিকার সাথে আলাদা কাজ করেছি, পাওলির সাথে আলাদা কাজ করেছি। হ্যাঁ, সুব্রত দত্তর সাথে আলাদা কাজ করেছি, অনিন্দ্যর সাথে আলাদা কাজ করেছি। কিন্তু এই টোটাল কম্বিনেশনটা একসাথে হয়নি। হুম, হুম। হ্যাঁ? তারপরে এটা ডিওপি সুপ্রতিম ভোল। ও খুবই ভালো একজন, মানে জয় ওর নাম। জয় নামে আমাদের সাথে পরিচিত। ও খুব ভালো একজন ডিওপি। আম মিউজিক করেছেন যিনি। আ সবকিছু মিলে আরকি টোটাল প্যাকেজটা খুব অন্যরকম একটা আচ্ছা। হয়েছে। আমরা এটা খুব বলি যদিও, খুব শোনা কথা এটা। ক্লিশেও অনেক সময় মনে হয় যে অন্যরকম। কিন্তু এটা সত্যি খুব অন্যরকম একটা অ্যাপ্রোচ হয়েছে। আরো অনেকে আছেন, আ ব যেমন আ ভবানীদি আছে, ভবানী মুখার্জি। তারপরে আ আ রূপা, রূপা আছে অনেকদিন বাদে। একদম। মানে আমি গানটা দেখেছি, টিজারটা দেখেছি। দেখে যেটা মনে হয়েছে যে, মানে এটা আমার টেক বলছি ওই হ্যাঁ, দুটো হ্যাঁ, হ্যাঁ। দেখে। গানটা তো অসম্ভব ভালো কোরিওগ্রাফি, আর তেমন ভালো গেয়েছেন মনে হয় শিল্পা রাও গেয়েছেন শিল্পা রাও গানটা। গেয়েছেন, বাবা খুব যাদব হ্যাঁ, তার কোরিওগ্রাফি করেছেন। কোরিওগ্রাফি খুব সুন্দর লাগছে। স্বস্তিকা এবং পাওলির অভিনয় যে সেটা তো তুলনা হয় না। সঙ্গে রয়েছো তুমি, অনিন্দ্য, আরো যারা সুব্রত সুব্রত। দত্ত অনেকে রয়েছেন তারা। এবং সকলে অপেক্ষা করছেন বোধহয় পরিচালকের এই যে মানে একটা জাতীয় পুরস্কার পাওয়ার পর তার আরেকটা ছবি, ভাবছেন কিছু একটা আলাদা তো হতে চলেছে ঠিক, এটা। ঠিক। সেটা একটা আলাদা ইউএসপি মনে একদম, মানে হচ্ছে। তুমি যদি লাস্ট এই ছবিটা যেটার কথা বলছি, জাতীয় পুরস্কার পেয়েছে যে ছবিটা, ডিপ ফ্রিজ, হুম।
তার থেকে একেবারে মানে 180 আলাদা, ডিগ্রি আলাদা। আলাদা। একদম। আচ্ছা। মানে এটা খুব ভাবতেই অবাক লাগবে যে এই সেম ডিরেক্টর এই দুটো ছবি ডিল করেছে। করেছেন। এনিওয়ে আমাদের সকলের অপেক্ষা থাকবে। ঠিক। আচ্ছা এবারে তোমার কথায় আসি। অভিনয় করছো তো বহু বছর ধরে। ১ম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাটা কিরকম ছিল? কিরকম সাডেনলি কিরকম করে হলো বিষয়টা? আমি অভিনয় করছি অনেকদিন থেকে, কিন্তু সেটা স্ক্রিনে না। হ্যাঁ? আমি আ অভিনয় করছি অনেকদিন ধরে থিয়েটারে। হুম, হুম। আমি তো একেবারে একটা অন্য পেশায় ছিলাম। মানে আমি আ একাডেমিক্সে ছিলাম, আমি পড়াতাম কলেজে। আচ্ছা, আচ্ছা। এবং আমার সাবজেক্টও খুব অন্যরকম। কি সাবজেক্ট? ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, আমি এটা ইঞ্জিনিয়ারিং কলেজে, ম্যানেজমেন্ট কলেজে আমি এটা পড়িয়েছি। এবং আ তার সাথে, সাথে আমি থিয়েটার করতাম। সেটা কিন্তু পুরোটাই আউট অফ প্যাশন। ওকে। হ্যাঁ? মানে আমি কোনোদিন নিজেও ভাবিনি যে একদিন এটা আমার পেশা হবে। হুম, হুম। কারণ আমার চারপাশে আমি যেরকম পরিবেশে বড় হয়েছি, সেখানে কিন্তু সবাইকে দেখেছি যে সবাই পড়াশুনো করে তারপরে চাকরি করে। আমি জানতাম এটাই নরমাল। হুম, হুম। হ্যাঁ? তো ওইটা আমার ভালো লাগা ছিল। কিন্তু যাই হোক, সবকিছু তো ওরকম প্ল্যান মাফিক হয় না। যেটা হলো সেটা হচ্ছে ২০১৭ তে আমি তখন কলকাতায় চাকরি করছি। তার আগে আমি অন্য জায়গায় পোস্টেড ছিলাম। তখন থিয়েটার বন্ধ হয়ে গিয়েছিল। কারণ আচ্ছা। আমার সেখানে থাকতে হতো। আবার যখন কলকাতায় ফিরে এলাম, কলকাতায় ফিরে এসে আমি আবার থিয়েটার জয়েন করলাম। এবং তখন কলকাতায় থিয়েটার এরমভাবে হতো যে সবাই আলাদা, আলাদা চাকরি করতো গ্রুপগুলোতে, মানে থিয়েটার গ্রুপগুলোতে, এবং সন্ধ্যেবেলায় তারা একসাথে আসতো, রিহার্সাল করতে হতো এবং তারপরে একটা নাটক তৈরি হতো, তারপরে তার পারফরম্যান্স হতো। কিন্তু এই অ্যারাউন্ড ধরো ২০০০ ১৫-১৬ এরকম সময় কলকাতায় থিয়েটারের ধরনটা একটু পাল্টে গেল, রেপার্টরি ধরনের হলো। যে আচ্ছা। সেখানে সারাদিন ধরে ওরা রিহার্সাল করে। মানে শুধু থিয়েটারই করে তারা। হুম। হ্যাঁ? মানে একটা নাটক তৈরি হচ্ছে মানে একদম সকালবেলা থেকে সারাদিন ওরা রিহার্সাল করছে। করে নাটকটা তৈরি হচ্ছে। এবার আমাদের মতো মানুষ তো ওটাতে ফিট করতে পারে না। হুম। কারণ পারছিল না। হুম। কারণ আমরা তো অন্য একটা পেশায় রয়েছি। হ্যাঁ। আমাদের কাছে সন্ধ্যেবেলাটা ফাঁকা রয়েছে। তাও আমি যেহেতু পড়াতাম তাই আমার কাছে রয়েছে। যারা মানে ধরো আইটি পড়াশুনো করে যারা ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, যেটা আমাদের সময় খুব কমন ছিল আরকি। আমি সেরকম হলে তারা তো ছুটি পেতেই তারা আর কিছুই করতে পারে না। পারবে না। হুম। বেশিরভাগ জায়গাতেই হুম, যেটা হুম, হয় হুম। মানুষের। তো আমি যেহেতু পড়াতাম, আমার কাছে সন্ধ্যেবেলাটা ফাঁকা থাকতো এবং তখন আমি থিয়েটার করতাম। তো এই যে একটা শিফট হচ্ছে যে কিভাবে নাটক তৈরি হবে, তখন আমাকে কলকাতার, আমি তখন অনেক থিয়েটারে করে ফেলেছি। আমাকে থিয়েটার দেখেন যারা তারা চেনেন, ডিরেক্টররা চেনেন। তারা এবার ওই ফরম্যাটে যখন থিয়েটার তৈরি করছেন আমাকে বলছেন, খুব বড় পরিচালকরা, খুব বড় প্রোডাকশনে, কিন্তু আমি করতে পারছি না কারণ আমার দিনের বেলা আমার কাছে সময় নেই। হুম, হুম। তো এইটা করতে, করতে ২০১৭ র সময় মনে হলো, আমি কি পড়াতাম, সেই কাজটাও কিন্তু আমি খুব ভালোবেসেই করতাম। আচ্ছা। মানে খুবই আমার পছন্দের কাজ ছিল। কিন্তু যখন মনে হলো যে আচ্ছা এটা তো চাকরি, এটা চাকরির মধ্যে একটা বোরডাম আছে। তোমার যদি এক কাজ রোজ করে যেতে হয় এবং তুমি আজকে দাঁড়িয়ে মোটামুটি সামনের মাসটাও দেখতে পাচ্ছ, পরের মাস দেখতে হুম। পাচ্ছ, পরের বছর দেখতে পাচ্ছ। হ্যাঁ? যেটা একটু হতে পারে সেটা হচ্ছে যে তোমার মাইনে বাড়বে খানিকটা। বাদবাকি কিন্তু, তাই সব না? এক। যে কাজেই থাকি হ্যাঁ, সবটাই এক। এক। ওই বোরডামটা আমাকে একটু ইরিটেট করছিল। আচ্ছা। হ্যাঁ? যে লাইফে নতুন কিছু আর হয় না। বাদবাকি কিন্তু আমার কাজটা আমি পছন্দ করি। আর অন্যদিকে আরেকটা জিনিসের হাতছানি যেটা আমি করতে পারছি না, সেটার মধ্যে একটা সাংঘাতিক আনসার্টেনিটি আছে। হুম। কিন্তু আনসার্টেনিটির প্রতি একটা আকর্ষণও থাকে মানুষের। তাই? হ্যাঁ, আচ্ছা, আমার তো ছিল। আচ্ছা। সেটাই রাদার আমাকে আকৃষ্ট করেছিল ওটায় ঝাঁপ দিতে। হ্যাঁ? আমি কিন্তু একটা ওরকম ২০১৭ র সময় একটা নিশ্চিত একটা জীবন, যে মাসের পর এই মাইনে আমি পাবোই জানি। সেটা ছেড়ে দিয়ে আমি একদম একটা আনসার্টেনিটি তে ঝাঁপ দিলাম। যেটা আমার মনে হচ্ছিল তখন যে আমি যদি এখনো না নিই, কারণ বেশ তখন মানে 40 ক্রস করে আমি হুম, হুম, এসেছি হুম, অভিনয় করতে। তো তখন অভিনয় করতে মানে এই পেশাদার হুম, অভিনয়ের জগতে। হুম, হুম। আমার মনে হলো এখনো যদি না করি তাহলে আর পরে আর পারব না। পরে যদি আফসোস হয়, আরো যখন বয়স হয়ে যাবে যে আমি তো চেষ্টা করেও চেষ্টা দেখলাম না। করলাম না। তো সেটার জন্যে কিন্তু আমি কিন্তু ওই যে ২০১৭ তে যখন চাকরি ছেড়ে দিয়েছিলাম, তখন কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম থিয়েটার করব বলে। আচ্ছা। মানে ফিল্মের কোনো আকর্ষণ ছিল না। ওয়েব সিরিজ তখন কলকাতায় খুবই নতুন। আমার তখন নিজে অফার পাচ্ছিলে?
টুকটাক, টুকটাক। খুব বেশি আমাকে আমাকে আসলে কি চলচ্চিত্র জগতে কেউ আমাকে চিনতেন না, হুম, হুম, আমিও কাউকে চিনতাম না। হুম, এবার যে ডিরেক্টররা থিয়েটার দেখেন তারা আমাকে চিনতেন, হুম, কিন্তু বাকি কেউ চিনতো না। আর আমার নিজের আহ, একজন একজন মানুষ তো কিছু জিনিস পারেন, কিছু জিনিস পারে না। আমার মধ্যে ওইটা এখনো নেই, তখনও ছিল না। যে আমার খুব ইচ্ছা হলেও যে আমি কাউকে গিয়ে একটা অ্যাপ্রোচ করবো যে আমি অভিনয় করতে চাই, আমাকে কি একবার একটা টেস্ট করে হুম, দেখুন, হুম। বা আমি ওই পদ্ধতিগুলো জানতাম না, হ্যাঁ, যে আচ্ছা। কাদের সাথে মিট করতে হয়, কাকে গিয়ে বলতে হয়। আর আমি নিজেও একটু ও, সেই অর্থে বলতে গেলে ইন্ট্রোভার্ট, একটু শাই। হুম, হুম। তো সেটা আমার পক্ষে কোনোদিন সম্ভব হতো না। আমি যে সুযোগটা প্রথমে পেয়েছি বা এখনো পাই, সেটা কিন্তু আমাকে লোকে অফার করেন বলে পাই। আচ্ছা। হ্যাঁ, মানে আমি নিজে কাউকে কখনো গিয়ে বলতে পারি না। তো সেইটা দেখে আমাকে ২০১৭ র সময়, তখন আমি ছেড়ে দিলাম চাকরিটা এবং আমি ভাবলাম যে আমি থিয়েটার করব। ওই হুম, সময় ১ বছর আমি শুধু থিয়েটার করেছি। চাকরিও করছি না, অন্য কিছুও করছি না। হুম, হুম। অন্য কিছুর কথা আমার মাথাতেও নেই। হ্যাঁ? আচ্ছা। তো হুম, ২০১৮ তে আমি ১ম আ এই অফার পেলাম এবং সেই অফারটা হচ্ছে একেন বাবুর জন্যে। হুম, আমার হুম। কাছে একটা ফোন এলো, এসে বলা হলো যে আমরা ওটিটিতে একটা, ওটিটি ব্যাপারটা আমি তখন খুব ভালো করে জানি না তখন যে কি? সবেমাত্র শুরু সবেমাত্র হচ্ছে। শুরু হুম, হয়েছে হুম। কলকাতাতে। কয়েকটা হয়েছে। আমার বলল যে ওটিটিতে আমরা একটা শো শুরু করব। তোমাকে আ প্রধান চরিত্রের জন্যে আমরা ভেবেছি। তো ওগুলো আমার খুব তখন ইয়ার্কি মনে হয়েছিল যে আচ্ছা। আমাকে কেন, হ্যাঁ, হ্যাঁ। কোত্থেকেই বা খুঁজে পেল বা কি হলো? যাই হোক, আমাকে দেখা করতে বললে আমি গেলাম। হুম, তো কথাবার্তা হলো। ওই হচ্ছে শুরু। তার আগে আমি ২-১ টা আম ছবিতে অভিনয় করেছি, কিন্তু সেগুলো কারোর মনে থাকার কথা না। মানে আমার নিজেরও এখন মনে থাকে না। কেউ বললে, "আচ্ছা তুই তো ওটা করেছিলি।" তখন হুম, আমার হুম। মনে হয়। আচ্ছা। কারণ ওগুলো এতই insignificant যে আমার নিজেরও আর এখন মনে নেই। ছোটখাটো হয়তো কোনো বন্ধু, সে পরিচালক, সে হয়তো বলেছে ১ দিনের কোনো একটা কাজ, হ্যাঁ? বা ২ দিনের কোনো একটা কাজ। সেরম গিয়ে যদি আমার তখন চাকরির সাথে ম্যাচ করতে পেরেছি, তাহলে হয়তো করেছি। কিন্তু যেটা তুমি জিজ্ঞেস করেছিলে একটা, আমি তার প্রচুর না, না ব্যাকগ্রাউন্ড একদম যে ১ম আমি বার না আমি মানে থিয়েটার থেকে হ্যাঁ, এসে ক্যামেরার সামনে মানে ধরো কিন্তু একেন আমার বাবু কিন্তু আমার আমার ইয়ে লাগেনি, অস্বস্তি মনে হয়নি কখনো। হয়নি। হ্যাঁ, কিন্তু আমি ক্যামেরার যে টেকনিক্যালিটিস, হুম, হুম। সেগুলো কিচ্ছু জানতাম না। আচ্ছা। কিছুই জানতাম না। এখনো অনেক কিছু জানি না। ওই থাকতে, থাকতে, করতে, হুম, করতে যেটা শিখেছি। তখন অনেক কিছুই ফ্লোরে যেগুলো হতো, নিজেদের মধ্যে কথা বলতো, আমি বুঝতে পারতাম না এটা কি বলছে। হ্যাঁ? মানে আ ও হাই স্পিড শট কি? হুম, হ্যাঁ? হুম। ক্যামেরা লেন্সের নাম্বার যখন বলছে, টেকনিক্যাল পার্ট কি গুলো। হ্যাঁ, কিচ্ছুই বুঝতে পারতাম না। কিন্তু হুম, আমার কোনো লজ্জা ছিল না। আমার এটা মনে আছে, আমাদের ১ম আমি যখন ওই একেন বাবুর, যেটা আমার ১ম বড় কাজ, সেটা যখন ২০১৮ তে শুট হচ্ছে, আমাদের যিনি ডিওপি ছিলেন টুবান, ডিরেক্টর ছিলেন যিনি তখন অনির্বাণ মল্লিক, বা অন্য যারা এডি যারা ছিল, আমার কো-অ্যাক্টরস যারা ছিল, তারা হুম, হুম। সবাই আমার থেকে এক্সপেরিয়েন্সড। হ্যাঁ? আমি কিন্তু এইটা জিজ্ঞেস করতে কখনো লজ্জা পেতাম না যে এটা কি? এটার মানেটা কি? হ্যাঁ? মানে লোকে কি ভাববে? হুম, আমি কিন্তু সবসময় আমি অনেকবার ডিরেক্টর, ডিওপি কে জিজ্ঞেস করেছি, "এটা কি বললে? এটার কি মানে?" তারা হয়তো ব্যস্ত থাকলে বলছে যে, "ঠিক আছে, এখন করো না, পরে বলছি।" কিন্তু পরে হয়তো আমি আবার ইয়ের সময়, যখন লাঞ্চ ব্রেক আছে, হ্যাঁ, হ্যাঁ। "ওটা বললে না তো?" হ্যাঁ, ওরাও বুঝতে পারত যে আমি মানে জানি না বলে জানতে হুম, চাইছি। হুম, ওরাও হুম। খুব সবসময় আমাকে হেল্প করেছে, বুঝিয়েছে। সেই থাকতে, থাকতে একটু, একটু করে টুকটুক করে জেনেছি। কিন্তু আমি কখনো ১ম এ অভিনয় করতে গিয়ে যে অস্বস্তিতে পড়ার একটা ব্যাপার থাকতো, হুম, যেটা হুম। আমি আমার মতো করে গেছি। মানে সেটা বাকিরা ম্যানেজ করেছে অনেক। তারপরে আচ্ছা। আস্তে, আস্তে আমি অ্যাডপ্ট করেছি, একটু, একটু করে শিখেছি। যে একেন বাবু চরিত্রটা একটা আইকনিক চরিত্র হয়ে উঠেছিল। মানে আর তারপরে এর পরপর যে সিরিজগুলো এসেছে আমার মনে হয় বাঙালিরা প্রায় বেশিরভাগ মানুষ দেখে ফেলেছেন এই সিরিজটা। এতটা জনপ্রিয়তা পেয়েছে। ব্যক্তিগত মানুষ হিসেবে তুমি কি একেন বাবুর সঙ্গে কোথাও রিলেট করো নাকি আলাদা? না, একদমই না। একদম আলাদা? সেটার জন্যে সামনাসামনি অনেকে মিট করে খুব হতাশও হন। হ্যাঁ? কারণ যারা একেনবাবু একটা আ মানে ইভেন আমাদের বাংলা এন্টারটেইনমেন্ট আমি যদি গোটাটা ধরি আরকি, ফিল্ম, ওয়েব সিরিজ সবকিছু মিলে, সেখানে একটা খুব ইউনিক ঘটনা। হুম, কারণ আর কোনো এরকম এক্সাম্পল নেই আ যে ৭ বছর আমরা কমপ্লিট করেছি। ৭ বছরে কোনো ফ্র্যাঞ্চাইজির ১২ টা আ কনটেন্ট ডেলিভার করা হয়েছে। এই এপ্রিলে সেটাও রিলিজ করবে ১৫ তারিখে। হুম, একেন হুম। বাবুর নতুন আচ্ছা। ওয়েব সিরিজের নতুন সিজন। উনি লালবাজারের গোয়েন্দা একেন্দ্র সেন। কি সেন? একেন্দ্র সেন। আমরা ৯ টা সিজন এবং মানে ৯ টা ওয়েব সিরিজ এর সিজন আর ৩ টে ফিচার ফিল্ম। হুম, হুম। মানে ১২ টা কনটেন্ট
আমরা ডেলিভার করেছি এবং জনপ্রিয়তা প্রত্যেকবারই একটু একটু করে বাড়ছে, বাড়ছে। আরো বেশি দর্শক পছন্দ করছেন এবং এত কম সময়ের মধ্যে 12টা কন্টেন্ট কোথাও ডেলিভার্ড হয়নি। এবং এটাও একটা এক্সাম্পল, সেটা পুরো ভারতবর্ষেই আমরা পরে জানতে পারলাম, সেটা হচ্ছে কোনো ওয়েব সিরিজ এত জনপ্রিয় হয়েছে যে সেটা থেকে ফিচার ফিল্ম হয়েছে, হুম, এটাও কিন্তু পুরো ভারতবর্ষে প্রথম এক্সাম্পল একেনবাবু। একদমই হ্যাঁ, তাই। আমাদের এখন অনেকে দেখে দর্শকরা বলেন, অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করা যে তোমার তো এখন খুব ইজি হয়ে গেছে এই হুম, ক্যারেক্টারটা। হুম, অ্যাকচুয়ালি যেটা দেখতে ইজি লাগে সেটা করাটা তো ততটাই কঠিন। তাই। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আসলে বোলপুর হাই স্কুলের অঙ্কের টিচার। ওখানে জমিদার জগদীশ নারায়ণ থাকেন। এই জগদীশ নারায়ণের একটা হিরে আছে, ওনার ঠাকুরদার আমলের জিনিস, রেড ডায়মন্ড। আর যেহেতু তুমি বললে ব্যক্তিগত মানুষ হিসেবে তুমি একদম অপোজিট, মানে আলাদা এর হ্যাঁ থেকে। অনেকই আলাদা, মানে আচ্ছা। একেনবাবু যে কারণে লোকজন পছন্দ করেন যে একজন ডিটেকটিভকে আমরা সাধারণত যেভাবে দেখে এসেছি, খুব সিরিয়াস, হুম, হ্যাঁ, তার একটা হিরোইক অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, এ একেবারেই সেরকম নয়, না। একদম পাশের বাড়ির একটা মানুষের মতো, যাকে আমরা বিভিন্নভাবে চিনি, কখনো ইরিটেটেডও হই তাদের দ্বারা, কারণ এ প্রচুর টকেটিভ এই লোকটা এবং আড্ডা মারতে ভালোবাসে। এ একজন ডিটেকটিভ যাকে জোর করে কাজ করাতে হয়। আপনি ডিটেকটিভ একেন্দ্র সেন না? আপনাকে একটু দরকার আছে আর কি। আমি তো হলিডেতে এসছি, আমি ঘুরবো ফিরবো, লাল পেড়া খাবো। মানে কাজ করতে ভালোবাসে না, পছন্দ করে না, বরঞ্চ তার কাছে কেস এলে ও বিরক্ত হয় যে আবার কেন এটা। খেতে ঠিক। খুব ভালোবাসে, হুম, বেড়াতে যেতে ভালোবাসে, খুব বন্ধুবৎসল এবং সবসময় মানে লাইফকে এনজয় করে, এরকম একজন মানুষ যার চারপাশে সবাই সেটা খুব, বাকিরা সেটা দিয়ে খুব প্রভাবিত হয়ে যায়। হুম, হুম, হ্যাঁ, হুম। তো সেই কারণে একটা খুব লাভেবল ক্যারেক্টার, তার মধ্যে খানিকটা ইনোসেন্স আছে, খানিকটা চাইল্ডিশ ব্যাপার আছে, আবার একটা ক্যারেক্টার 12বার আমি করেছি, তো করতে গিয়ে আবার বুঝেছি যে না, যতটা ইনোসেন্ট দেখতে লাগে ও অতটা ইনোসেন্ট না, সে আনা। হ্যাঁ, আচ্ছা। মানে ওটা আবার খানিকটা ইউজও করে, যে ওকে হ্যাঁ, দেখে লোকে ওটা মনে করে ওটা মনে করো। ওটা ওর অস্ত্র অ্যাকচুয়ালি। ঠিক। সেটা ওভার দ্য ইয়ার্স এতগুলো বার করে আমি ওই লেয়ারগুলো আবিষ্কার করেছি, যে নাহলে তো খুব বোরিং লাগবে। আচ্ছা, এতবার এই একই ধরনের, মানে এই চরিত্রটা এতবার এতগুলো কেসে তুমি করেছো, সলভ করেছো এবং এতবার করেছো, করতে করতে খানিকটা একেন বাবুর মতন হয়ে গেছো, মানে এখন নাকি হওনি এখনো? না, এখনো হওনি। না না হইনি। মানুষ হিসেবে অনির্বাণদা একদম আলাদাই পুরোপুরি। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। অনেকে যারা খুব একেনবাবুকে পছন্দ করে তারা বিশ্বাস করে যে আমি অ্যাকচুয়ালি ওইরকম। হ্যাঁ। হ্যাঁ, এবং যখন ধরো কোনো গ্যাদারিং এ বা কোনো পার্টিতে গিয়ে ওরকম দেখে যে আমি চুপচাপ বসে আছি, বেশি কথা বলছি না, তখন খুব শকড হয়। ওরা ভাবে যে ও বোধহয় একেনবাবুর যেমন ভুলভাল প্রবাদ বলে, জোকস বলে দেয়, মানে যেগুলো পুয়োর জোকস বলি আমরা, পিজে, সেগুলো করে। এইটা একেবারে গোপালতী সুবোধ বালকের মতো হলো। মানে আমরা তো এমনিতেই শান্তিনিকেতনে যাচ্ছিলামই, বলুন। ওটা কপালের নাম গোপাল। আমি একেবারেই ওরকম না মানুষ হিসেবে। তারপর খাবার নিয়ে ওর প্রচন্ড প্যাশন এবং হ্যাংলামো আছে। উনি প্রচন্ড খাদ্যরসিক, ওনার মনটা ফিশ ফ্রাই করছে। সেক্ষেত্রে খাবারের ব্যাপারে আমি যথেষ্ট, মানে আই এনজয় ফুড বাট আই এম নট আ ফুডি ইন দ্যাট ওয়ে। ওকে। তো সেই সব অনেক রকমের কন্ট্রাস্ট পার্থক্য আছে, রয়েছে। সেগুলো দেখে একটু লোকজন একটু হতাশ হয়। আচ্ছা, এই চরিত্রের যে এত সাফল্য, সেটা কি তোমার ক্ষেত্রে কোনো সময় অন্যান্য চরিত্র গিয়ে খানিকটা প্রেশার হয়ে গেছে কাজ করতে গিয়ে? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। এটা অনেকের ক্ষেত্রেই হয়েছেন। মানে যেটাকে আমরা বলি যে আ মানে টাইপ কাস্ট হয়ে যাওয়া। হুম, হ্যাঁ? এবার ইন্ডাস্ট্রির একটা প্রবণতা আছে। কেউ একটা কোনো ব্যাপারে যদি ক্লিক করে, হুম, তাহলে তাকে ওভার ইউজ করা একদম। ওই ধরনের চরিত্রে। প্রথম কথা আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি এই যবে থেকে করছি, আমি অভিনয় করছি ২০১৮ থেকে। একেনবাবু ধরনের যত চরিত্রের অফার এসছে আমি সব না করে দিয়েছি। মানে সেটা যা হোক। ওকে। যখনই বুঝেছি যে এর মধ্যে একেনবাবুর ধরনের ছায়া আছে, হুম, সেগুলো আমি করিনি। ওকে। কারণ আমাদের একেনবাবু করার প্ল্যান আরো রয়েছে। তো আমি যদি আরো অন্য চরিত্র এরকম করতে থাকি, তাহলে আমার নিজেরই এক monotonous মনে হবে। আর ওই monotonous মনে হলে ফ্রেশ যে একটা রাখা একটা হুম, হুম। চরিত্রের জন্যে, সেটা এমনিতেই ১২ বার করার পরে যথেষ্ট আ ব
মুশকিলের কাজ যে একদম। ওটাকে ফ্রেশ এবং অ্যালাইভ রাখা। কিন্তু চরিত্রটা তো একই, সেক্ষেত্রে করতে হ্যাঁ, সুবিধা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু না আবার আবার কি একই রকম ১২ বার দেখে মানুষের মতো ওই একই জিনিস তো হচ্ছে। সেইটাকেও যে সেটা আমার একার দায়িত্ব না, সেটা সবাই মিলে করেন। যিনি স্ক্রিপ্ট করেন, ডিরেকশন মানে পুরো টিমের ওটা হুম, হুম, রেসপন্সিবিলিটি হুম। সবাই মিলে করে। কিন্তু আমাকেও যেহেতু প্লে করি আমি ওটা, আমাকেও ওটা মাথায় রাখতে হয় যে ওই কি করে একই গতের মধ্যে থেকেও আলাদা করা যায়। ঠিক। যাতে দেখে একটা মনে হয় আচ্ছা এইটা তো নতুন, এটা তো একটা নতুন হুম, ব্যাপার। হুম, হুম। সেইটা একটা রেসপন্সিবিলিটি। আরেকটা যেটা এই যেটা তুমি জিজ্ঞেস করলে যে ওটা আমার চাপ তৈরি করে কিনা? এবার আমি নিজে তো খুব সতর্কভাবে আমার দিকের কাজটা করতে পারি যেটা সেটা হচ্ছে ওই একই ধরনের চরিত্র অ্যাকসেপ্ট না করা। হুম, কিন্তু তখন একটা মুশকিল হতে পারে যে ওই আমার কাছে ওই ধরনের চরিত্র ছাড়া আর কোনো অফারই আসে না। তাহলে তো আমাকে বাড়িতে বসে থাকতে হবে। আমি সেই হিসেবে নিজেকে খুব লাকি এবং ব্লেসড মনে করি যে আমার কাছে আ প্রচুর আ কাজ আ অফার এসেছে, আ করেছি যেগুলো একদম অন্য রকমের। মানে ঐরকম একটা ব্রাইট কালারফুল চরিত্রের সাথে আমি আ নেগেটিভ ক্যারেক্টার, খুব আ সিরিয়াস ইমোশনাল আম কনটেন্ট হাই এরকম ক্যারেক্টার, একেবারে নেগেটিভ ক্যারেক্টার, গ্রে ক্যারেক্টার প্রচুর অফার পেয়েছি এবং ওই একই ডিরেক্টরদের কাছ থেকে। মানে আমাকে আচ্ছা। অনেকভাবে অনেকে প্রচুর এবং এটাও আমার সৌভাগ্য যে ডিরেক্টররা আমাকে কাস্ট করেছেন, তারা আমাকে রিপিট করেছেন অনেকবার করে। সেটা সৃজিত, সেটা জয়দীপ মুখার্জি, সেটা প্রতিম দিগুপ্ত, হুম, হুম, সেটা আম অভিরূপ ঘোষ, আ আ মানে যে নামগুলো এক্ষুনি মনে হুম, পড়ছে, হুম। তারা আমাকে নানা ধরনের চরিত্র অফার করেছেন। আম সেইটা মানে সেক্ষেত্রে আমি খুব সৌভাগ্য বলব আমি। একদম। আচ্ছা, এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। বাংলার দর্শকরা আ এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি কনটেন্টকে গুরুত্ব দেয় নাকি ফ্যামিলিয়ার ফেস যদি থাকে সেটাকে গুরুত্ব দেয়? কোনটার মানে কি মনে হয় কাজ করতে গিয়ে? আমার ধারণা কনটেন্টকে এখন এটা একটা ওভারঅল আম একটা ট্রেন্ড আমরা বলতে পারি। হুম, হুম, যা সেটা শুধুমাত্র বাংলায় না, সমস্ত জায়গাতেই। হুম। আ যে কনটেন্টটা কি, কি গল্প বলা হচ্ছে, সেইটার উপর দর্শকরা অনেক বেশি আ গুরুত্ব দিচ্ছে। আ আচ্ছা। সেটার কিন্তু রিফ্লেকশন ও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ? যে অনেক সময় খুব, খুব একটা পরিচিত আ মুখ নেই হুম, ছবিতে। হুম। কিন্তু ছবিটা ভালো চলছে। আচ্ছা। আবার অনেক সময় হয়তো খুবই পরিচিত মুখ আছেন। ছবিটা ভালো হয়নি ভালো চলেনি। হুম, এরকম হুম। হচ্ছে। এক্সাম্পল ও প্রচুর আছে। তো আমরা যতই এই ধরো এখনো তো আমরা বলতে গিয়ে একটা ছবির প্রমোশন করতে গিয়েই তো শুরু করলাম। তো আমরা এটা তো সব ছবির ক্ষেত্রেই করি। হুম, হ্যাঁ? কিন্তু সেইটাই যে শেষ কথা না, সেটা তো বোঝা যায়। দর্শকরা ঠিক তাদের একটা মাপকাঠি আছে। তারা ঠিক করে নেন কোন ছবিটা দেখবেন, কোন ছবিটা দেখবেন না। আ মুখে যেটা প্রচার পায়, তার থেকে বড় কথা কিন্তু আর কিছু কোনো প্রমোশনে হয় না। মানে সারা শহর হোর্ডিং এ ভরিয়ে গেল। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচুর ইভেন্ট করলাম। হ্যাঁ? প্রচুর কিন্তু সেগুলো একদিকে। আর ছবিটা কি বরং তৈরি হয়েছে। কিন্তু খুব পরিচিত মুখ দিয়ে খুব ভালো ছবি সেটাও চলছে। মানে সব রকমই হচ্ছে। আচ্ছা, দুরকমই রয়েছে। পরিচিত মুখ ফেল করছে। অপরিচিত মুখের ছবি খুব ভালো চলছে। আবার পরিচিত মুখের দের নিয়ে বানানো আ যে ছবি সেটা ভালো চলছে তারও এক্সাম্পল আছে। মানে হ্যাঁ? দুটোই এখানে হ্যাঁ, কাজ করছে। কিন্তু দর্শকরা কিন্তু ঠিক করে নিচ্ছেন যে এই কোনটা ছবিটা দেখবেন? দেখব বা দেখব না। হ্যাঁ। মানে একদম। দে আর ভেরি ইন্টেলিজেন্ট বিকজ এখন ওদের কাছে অনেক এক্সপোজার রয়েছে। ঠিক হ্যাঁ? কথা। এই যে রিমেক ছবি অনেক কমে গেছে। তার কারণ হচ্ছে তারা আগে তো অরিজিনাল গুলো আমরা দেখতে পেতাম না। না। মানে যেটার রিমেক। হুম, হুম, এখন সেই অরিজিনাল গুলো আমরা দেখতে পাচ্ছি। অন্য ভাষায় তৈরি হয়তো ছবিটা। সাবটাইটেলস আসছে। হুম। দেখে বুঝতেও নিচ্ছেন পারছেন। দর্শকরা। হুম, সেটার রিমেক সেই জন্যে আর দেখতে চাইছেন না। ঠিক যদি না কথা। খুব এক্সেপশনাল কিছু হয়। একদম। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট ভার্সাস নেটওয়ার্কিং এই বিষয়টাতে তোমার অনেস্ট টেক কি? আমার অনেস্ট টেক হচ্ছে আমার নেটওয়ার্কিং 0 আমার পিআর যদি বলো 0 নেগেটিভও হতে পারে। আচ্ছা। তো আমি আমি আমাকে দিয়ে বলতে পারি যে আমি একজন আমি একটা উদাহরণ যে আমি তো ইন্ডাস্ট্রির একদম বাইরের থেকে এসেছি। হুম, হুম। মানে আমি যখন এসেছি তখন আমি যেটা বললাম যে আমাকে কেউ চিনত না। আমিও কাউকে চিনতাম না।
কিন্তু আমি যে কাজ করেছি এবং এক নাগাড়ে কাজ করে যাচ্ছি এবং আমাকে যে এই যেটা বললাম যে একই হাউসে প্রচুরবার কাজ করছি, ডিরেক্টররা আমাকে রিপিট করছেন। আম সেইটা একটা এক্সাম্পল যে নেটওয়ার্কিং না করেও মানে আমি তো এমনিতে খুব অসামাজিক আরকি। হ্যাঁ, মানে আমি আ আমার শুটিং শেষ হয় যেই মুহূর্তে আমাকে ডিরেক্টর প্যাক আপ বলেন, আচ্ছা, আমি ৫ মিনিট ৬ মিনিটের মধ্যে ওখান থেকে বেরিয়ে যাই। আচ্ছা। বেরিয়ে গিয়ে আর কোথাও ঘুরি না, আমি আমার বাড়িতে চলে আসি। ও ওকে। মানে দ্যাট ইজ মাই ফেভারিট প্লেস। হুম, হুম, এবং ওই আমার নিজের সাথে সময় কাটানো যেটা, হুম, হুম, মানে যখন সারাদিন তো প্রচুর মানুষের সাথে আমাদের ইন্টারেক্ট করতে হয়, কথা বলতে হয়। হুম, হুম, এই যে বাড়িতে ঢুকে গেলাম হুম, হুম, এবং আর কারো সাথে আর কথা বলব না। হুম। খুব ইম্পোর্টেন্ট ফোন না হলে আমার পরের দিনকে যতক্ষণ না আমি আবার মানে ওই স্পটে যাচ্ছি, হুম। মানে সেটে পৌঁছচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার কথা না বললেও চলবে। তাই? এত হ্যাঁ, কম কথা এত বলেন? কম কথা বলি। ওকে। বাড়িতে আমি একা থাকি। আচ্ছা। সুতরাং আমাকে কারো সাথে বাধ্যতামূলক কথা বলার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে যদি কোনো কল আসে ফোনে, তাহলে আমি ওই সময়ের পরে আর কথা বলব কি বলব না সেটা তো সিদ্ধান্ত পুরোপুরি আমি তোমার নিতে পারি উপরে। আমার উপরে। একদম। সুতরাং ওই যে আমি বললাম যে সুতরাং আমার কোনো রকমের আড্ডা, হুম? বিভিন্ন জায়গায় যে আ আ বসা হয়, আড্ডা মারা হয়, সেগুলো নিশ্চয়ই হেলদি এবং অনেক তাতে এক্সচেঞ্জ হয়। কিন্তু আমি ঠিক ওই মেটেরিয়াল না। এবার এখন সবাই বুঝেও গেছে যে অনির্বাণকে ডাকলে অনির্বাণ কাজের বাইরে খুব কমই পাওয়া যাবে। খুবই, খুবই কম পাওয়া যায়। তো সেজন্য আমার তো ওইটা নেই। কিন্তু তাতে তো আমি তো কাজ পাচ্ছি। এটা আ এটার থেকে তো বোঝা যায় এটা যে তোমার অভিজ্ঞতা। হ্যাঁ, এটা আমার নিজের অভিজ্ঞতা যে ওটা না করলেও নেটওয়ার্কিং ছাড়াও যে কাজ হয় এবং আমি একটা কথা বলব অবশ্যই সেটা হচ্ছে এই যে আমি পরিচালকের কথা বললাম, আ আ প্রোডিউসার্সদের কথা বললাম, আ হাউসগুলোর কথা বললাম যারা আমাকে প্রচুর সুযোগ দিচ্ছেন। কিন্তু তার থেকেও বড় কথা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে দর্শকদের কথা। দর্শকরা যদি আমাকে রিজেক্ট করে দিত তাহলে কিন্তু ডিরেক্টররাও আমাকে কাজ করতে পারতেন না। আ হাউসরা আমাকে রিপিট করত না। তো ওনারা হচ্ছে ফাইনাল। এবং এই যে ধরো এই যে তুমি যেটা বললে যে একেন বাবুর মতো চরিত্র এটা তো খুব পপুলার হয়েছিল। তারপরে এমন হতে পারত কিন্তু যে অন্য ধরনের চরিত্রে আমাকে দর্শকরা অ্যাকসেপ্ট করছেন না। ঠিক। সেটাও যদি হতো তাহলেও কিন্তু আমি যে অনেকগুলো নেগেটিভ চরিত্র করছি বা অন্য ধরনের চরিত্র করছি, ধূসর চরিত্র করছি, সেইগুলোতে কিন্তু একবার যদি এরকম কোনো ইন্ডিকেশন আসতো যে অনির্বাণকে দর্শকরা এটাতে অ্যাকসেপ্ট করছে না, হুম, হুম। আ সেই সিগন্যাল কিন্তু খুব সহজে পাওয়া যায়। একদম। তাহলেও কিন্তু সবাই আমাকে খুব হেল্প করেছেন এবং আমি যখন ১ম এলাম আমি কিন্তু এই একজন বাইরে থেকে আসা মানুষ হিসেবে কিন্তু প্রচুর সাহায্য, আম হেল্প পেয়েছি আমার সিনিয়রদের থেকে, আমার সমবয়সী যারা আছে। মানে সবাই আমাকে খুবই সাহায্য করেছে। মানে আমি কোন রকম অসহযোগিতা কারোর থেকে পাইনি। মানে বাহ! এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে আমি জানি না। এটাতে তুমি ব্লেসড। হ্যাঁ, আমি ব্লেসড নিশ্চয়ই। আমাকে সবাই সব রকমভাবে খুব সাহায্য করেছেন। মানে ডেট নিয়ে কখনো পরপর খুব শুটিং হচ্ছে, একসাথে শুট চলছে। ডেট নিয়ে প্রবলেমে পড়েছি। আমি যখন বলেছি তাদেরকে, তারা অ্যাকোমোডেট করেছেন আমাকে। আমার কো-অ্যাক্টরসরা অ্যাকোমোডেট করেছেন। আমার সিনিয়ররা আমাকে সাহায্য করেছেন। সমবয়সীদের মধ্যে তো একটা রেষারেষি হতেই পারত। হুম, হুম। কিন্তু তারাও আমাকে প্রচন্ড আ আ সবসময় আমি হেল্প পেয়েছি। ওকে। আচ্ছা এমন কোনো রোল আছে যেটা তোমার দীর্ঘদিন ধরে করার ইচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কেউ অফার করেনি? আ না, ওরকম পার্টিকুলার কোনো ক্যারেক্টারের নাম বলতে পারব না। আমার সবসময় ভালো লাগে যে ক্যারেক্টারগুলোর মধ্যে, চরিত্রের মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। আচ্ছা। কারণ মানুষ হিসেবে আমরা সবাই কিন্তু আমাদের বিভিন্ন স্তর আছে। হুম, আমরা কেউ ভালো মানে খুব ভালো, খারাপ মানে খুব খারাপ তো না। এবার অনেক সময় হয় যেটা চিত্রনাট্যে কোনো ক্যারেক্টারকে এত ভালো দেখানো হয়েছে মনে হচ্ছে প্রায় দেবতার মতো, হুম, হ্যাঁ? ঈশ্বর। হুম। আবার খারাপ মানে সে তার মধ্যে কিচ্ছু ভালো নেই। একদম। এরকম অনেক সময় হয়। ওই ক্যারেক্টারগুলো খুব আমাকে ইন্টারেস্ট করে না। তখন আমি যদি করতে হয়, তো আমি চেষ্টা করি তার মধ্যে একটু ভালোর মধ্যে একটু খারাপ ঢুকিয়ে দেওয়া, খারাপের মধ্যে একটু ভালো ঢুকিয়ে দেওয়া। সেই স্কোপটা যেখানে মাল্টি লেয়ার থাকে অলরেডি ক্যারেক্টারগুলো, সেগুলো আ করতে আমার ভালো লাগে। ওই ধরনের জটিল চরিত্র। মানে যেটা নিয়ে ভাবতে হবে। আরেকটা জিনিস যেটা এখনো অব্দি আমি করিনি, আ করার ইচ্ছে আছে সেটা হচ্ছে আম খুব কি বলবো? লাভ স্টোরি করিনি। এবার আচ্ছা। মধ্যবয়সী আম আ প্রেমের গল্প তো হতেই পারে। হুম, হুম। তো সেটা সেটার জন্যে সেটা সেরম পরিস্থিতিতে পড়লে আমি কি করব আমি নিজে জানি না। হ্যাঁ? আ নিশ্চয়ই একটা ম্যাচিউরড লাভ স্টোরি, হ্যাঁ? একদম। তো সেরকম এমনিতে কম হয়। খুব একটা বেশি হয় না।
তো যদি কখনো হয় এবং আমাকে কাস্ট করা হয়, দ্যাট ইজ ওয়ান এরিয়া আই ওয়ান্ট টু। ওকে। আচ্ছা, ফেম আসার পর একটা সময় ছিল যখন তুমি পড়াতে। তারপরে সঙ্গে, সঙ্গে থিয়েটারে অভিনয়। তারপরেই যখন সিনেমাতে এলে বা ওয়েব সিরিজে এলে এবং তারপরেই তোমার কাছে ফেমটা চলে এলো সঙ্গে, সঙ্গে। কারণ এত মানুষের জনপ্রিয়তা পেয়েছো তুমি ওই সময়, ভালোবাসা পেয়েছো, জনপ্রিয় হয়েছে চরিত্রটা। তো সবথেকে ফেম আসার পর যেটা আনকমফোর্টেবল চেঞ্জ বলে না মানুষের লাইফে আসে, সেটা কি এসছে তোমার লাইফে? খুব ফ্রিলি রাস্তাতে ঘোরাফেরা করাটা একদম বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, একদম বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে মানে কি যে সেটা কি হয় মানে আমার এটা হয়, আমি এমনিতে খুব প্রাইভেট পারসন। তো আম মানে আমার সাথে যখন পাবলিক প্লেসে কারোর দেখা হয়, বেশিরভাগ জন মানুষ এসে জানান যে আমার কাজ ভালো লেগেছে, হুম, হুম, পছন্দ হয়েছে। হুম। সেলফি তুলতে চান। এখন আবার অনেক এটা খুব ইম্পোর্টেন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে এখন আবার অটোগ্রাফ নেওয়াটা দেখলাম অনেকে চালু করেছেন, যেটা চলেই গিয়েছিল মাঝখানে। আচ্ছা। মানে শুধুই সেলফি নিতেন। হুম, হুম। এখন অনেকে কিন্তু যেটা আমাদের পুরনো মানে হুম, আমার কাছেও আছে হুম, অনেক হুম, অটোগ্রাফ হুম, ছোটবেলায় হুম, হুম। কালেক্ট করা। তো সেইটা মাঝে ওই কালচারটা একদম চলে গেছিল। এখন সেটা এবার যেটা হয় সেটা হচ্ছে যে এইটা আ আ করেন সেটা ঠিক আছে। কিন্তু এই যে সবসময় একটা নজরে থাকা মানে বাকিরা দেখছে, ওইটা আমার খুব আননার্ভিং লাগে। হ্যাঁ? মানে ওই রাস্তাঘাটে আ বেরোলে সবসময় হয়তো তিনি হয়তো আসছেন না কাছে হুম, বা হুম। তারা হয়তো আসছেন না। কিন্তু সারাক্ষণ মানে আমি এটা ১ম আ বুঝতে মানে আ পেরেছিলাম যে শপিং মলে গেছি। হুম। আমার বাস্কেটে আমি জিনিসপত্র তুলছি। আমি কনস্ট্যান্টলি বুঝতে পারছি যে লোকজন দেখছেন এবং খেয়াল করছেন এবং আমি কি প্রোডাক্ট নিচ্ছি, কোনটা নিচ্ছি না। হ্যাঁ? এবার এইটা না সারাক্ষণ মানে একটা মনিটরিং হচ্ছে, একদম। হুম। এইটা আমার খুব অস্বস্তি দেয়। সেইটা এত বাড়তে, বাড়তে মানে এখন সেইজন্যে বাইরে বেরোনোটা একদম বন্ধ হয়ে গেছে। এখন যাওই না? খুব খুব, কম, খুব খুব কম। কম। মানে আ আগে যেমন আমার কি উদ্দেশ্যহীনভাবে রাস্তায় হাঁটাটা খুব ফেভারিট একটা কাজ ছিল। হুম, হুম। বিকেলবেলা হয়ে গেলে মানে আমার কাছে যদি কোনো কাজ না থাকে, তা আমি মানে কিলোমিটারের পর কিলোমিটার আমি পেরিয়ে, পেরিয়ে হেঁটে, হেঁটে চলে যেতাম। আবার আসতে সেটা তো একদম বন্ধ হয়ে গেছে। পাবলিক ট্রান্সপোর্ট এ ওঠাটা ও ও তুলনামূলকভাবে খুব দরকার না পড়লে এখন আর অটোতে, মেট্রোতে আর উঠি না। আ মানে সেটা কিন্তু অন্য কোনো কারণ না। মানে লোকজন এসে ছবি তুলবেন আমার সাথে সেটাতেও সমস্যা না। কিন্তু ওই যে একটা মনিটরিংটা ওটা আমার খুব মানে মনে হয় আরে লোকে দেখছে। হ্যাঁ? মানে খুব আরে কনসিয়াস হয়ে সোজা যাচ্ছি হয়ে এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। হ্যাঁ, সোজা হয়ে বসে থাকতে হবে, এই করতে হবে। এইটা মানে কারণ কয়েকবার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এরকম হ্যাঁ। বলো একটা? ফ্লাইটে একটা লম্বা ফ্লাইট আছে। হুম, একটা হুম, জায়গায় গিয়ে চেঞ্জ করেছি ফ্লাইট। হুম, তার হুম, পরেরটায় উঠেছি সেটা অনেকটা লম্বা। হুম, হুম, এবার ন্যাচারালি এয়ারপোর্টে যাদের সাথে মিট করি, তারা যারা চিনতে পারেন হুম, আসেন, ছবি হুম, তোলেন। এখন তো ছবি তুলে সঙ্গে, সঙ্গে সেটা পোস্ট হয়ে যায়। হুম। মানে আমি একটু বাদে দেখলাম আমাকে ট্যাগ করেছে। ৫ মিনিটের মধ্যে ট্যাগ করা হয়ে গেছে। তাদের স্টোরিতে চলে গেছে। হ্যাঁ, এগুলো ফাইন। হুম, খুবই হুম, মানে আনন্দই পাই হুম, আরকি হুম, সেই রেকগনিশন এ। যেটা অসুবিধা না। তারপরে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছি, কি একটু বললেন। আমি খুবই সংক্ষেপে উত্তর দিই। কারণ আমি খুব কমফোর্টেবল না হুম, লোকজনের সাথে কথা বলতে। আম আমি তো মানে কোনো জায়গায় গ্যাদারিং বা পার্টিতে গেলে আমার চেনা লোকজন না থাকলে আমি একটা কর্নার খুঁজে সেখানে বসি আচ্ছা। এবং আমার মুখ চোখ হয়তো এমন হয়ে যায় অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, "আপনি কি খুব রাগী?" হুম? কারণ আমি আজকে বুঝতে পারি না কি করে ট্যাকল করব। আচ্ছা। মানে অপরিচিত জায়গা হলে। বুঝতে পেরেছি। সেটা আমার সমস্যা। হুম, হুম, এবার হয়তো জিজ্ঞেস করেছেন যে কোথায়? ওই ফ্লাইটে হয়তো আবার ওনা উঠেছেন বা অন্য কেউ উঠেছে। আমি এরকম বসে আছি একটা আইল সিটে। আমার ঘুম পাচ্ছে ঘুম পেয়ে গেছে বড় জায়গা। তো হঠাৎ আমার এরকম ঢুলছিলাম। উঠে আম কোনো কারণ ছাড়াই মানে এরকম করে দেখলাম আমার আইলে ঠিক আমার পেছনে রত বসে আছে। উনি বুঝতে পারলাম উনি ভিডিও করছিলেন। তারপরে আমি বললাম যে আমি উঠে গেলাম। উঠে ওনাকে বললাম যে, "আপনি কি ভিডিও করছেন?" বললেন, "না।" উনি বললেন যে, "না।" হুম, হুম, তা আমি বললাম, "আমার মনে হচ্ছে যে আপনি করলেন বোধহয়।" হুম, হুম, তো এমনি তো ছবি উনি তুলেছেন কিন্তু উনি হুম, ওই হুম, ব্যক্তি হুম। তার আগের এয়ারপোর্টে। আমি বললাম, "ছবি তো তুলতে কোনো অসুবিধা নেই। এটা তো কারোর জন্যই করা উচিত। আমিও আপনার ক্ষেত্রে করতে পারি না এটা। তো কাইন্ডলি এটা একটু ডিলিট করে দিন।" তো উনি ডিলিট করলেন। আমি বললাম যে, "ডিলিট করলে যেখানে যায় ওই বিন থেকেও ডিলিট"
একদম। হ্যাঁ? তো সেটাও উনি করলেন। আমি তো বললাম থ্যাংক ইউ। হ্যাঁ? তো ওইগুলো মানে এটা সত্যিই হ্যাঁ, অস্বস্তিকর। এটা কিন্তু খুবই হয় না বলে হুম, এখন হুম, আমাদের তো ওইগুলো চলে গেছে। মানে হুম। এই প্রত্যেকের কাছে মোবাইল ফোন এবং একটা ছবি তোলার আগে বা কারোর ভিডিও করার আগে সেটা কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে আমি বলছি। ঠিক। যে আ তার যে পারমিশন নেওয়া উচিত এটা আ সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে। এটা সবাই বলছি না, কেউ। আবার এরকম অভিজ্ঞতা গেছে এক জায়গায় বেড়াতে গেছি, একটা ফুল ফ্যামিলি তার সাথে ছবি তুলেছি। সবাই বাবা-মা, হুম, হুম, বাচ্চা-টাচ্চা হুম, হুম। সবাই আমাকে পছন্দ করছেন। আম তো তাদের সাথে ছবি তুলেছি। আমি ন্যাচারালি ভুলে গেছি। মানে তাকে আরেকবার দেখে আমার পক্ষে হুম, হুম, চেনা হুম। সম্ভব না। তো ফিরছি যখন, তখন এয়ারপোর্টে আবার উনার সাথে দেখা হয়েছে। মানে সেটাও একটা কানেক্টিং হুম, হুম। হয়ে আসতে হবে। তো আমাকে এসে বললেন যে, এটা এটা খুব সুইট ব্যাপার। আচ্ছা। বলছেন যে, আ আ ভদ্রমহিলা বলছেন যে, "আমাকে চিনতে পারছেন?" আমি বললাম যে, "না চিনতে ওই যে দেখা হলো ওখানে?" আমি বললাম যে, "ও আচ্ছা, আচ্ছা, এবার অনেকের সাথে দেখা হয়েছে।" হ্যাঁ, তো আমি চিনতে পারিনি। তখন বলছে যে, "আপনার সাথে আরেকবার ছবি তুলবো। ওখানে ছবি তুলেছিলাম, আরেকবার ছবি তুলবো।" আমি বললাম যে, "ও" আমি জিজ্ঞেস করিনি কেন-টেন কিছু। বলছে, "আসলে আমার ওনার ২ ছেলে, তারাও ছিল ওই ছবিতে। ওই ছবিতে ওনার ছোট ছেলের চোখ বন্ধ হয়ে গেছিল।" বলছি, "ও খুব বায়না করছে এ বাবা আমার। আমি ভাবিনি যে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে। তো আ আরেকবার যদি ছবি তোলা" আমি বললাম, "হ্যাঁ, প্লিজ ওনাদের ডাকুন।" তারপরে চোখ খোলা অবস্থায় ৪ জনের ছবি তোলা হলো। বাহ! এটা সত্যিই সুইট একটা ইনসিডেন্ট। আচ্ছা ছোটবেলাটা কোথায় কেটেছে তোমার? আমার ছোটবেলা কেটেছে বজবজ। বজবজ। হুম। ওখানেই পড়াশোনা, ওখানেই না, বড় হওয়া। পড়াশোনা একদমই না। আমার বজবজ ওখানে বজবজে আমাদের বাড়ি ছিল। কিন্তু আমার স্কুলিং বা তারপরের যে কলেজ, ইউনিভার্সিটি সেগুলো সবই কলকাতায়। ওকে। হ্যাঁ, এবার ওইখানে আমি বড় হয়েছি। তো মফস্বলে বড় হওয়ার কিন্তু অনেকগুলো সুবিধা আছে। হুম, হুম। কারণ ছোটবেলাটা কিন্তু আমি খুব খোলা জায়গায় বড় হয়েছি। হ্যাঁ? অনেক কিছু মিসও করেছি। শহরের যেমন আমি আমি ওই ট্রেনে করে আসতাম। ট্রেনে করে ছোটবেলা থেকে অভ্যাস আছে আমার। হুম, হুম। ওই লোকাল ট্রেনে যাতায়াত করা। না এবং আম একটা বয়সের পর একা যাতায়াত করতাম। ক্লাস 6 থেকে আমি একা যাতায়াত করেছি লোকাল ট্রেনে করে। আচ্ছা। হ্যাঁ? এবং সেইটার একটা তো কনফিডেন্স আ আসে, সেটা পেয়েছি। খোলামেলা জায়গা, মানে আমার চারপাশে পুকুর, গাছপালা, হ্যাঁ? আর ওই যে পাড়ার মধ্যে যে একটা হুম, হুম। আমি আমি খুব ছোট পরিবারে জন্ম। আচ্ছা। মানে আমি বড় হয়েছি। কিন্তু তখন কিন্তু পাড়াটা একটা বড় পরিবার এরকম ছিল। একজনের বাড়িতে রান্না হচ্ছে, হুম, এইদিকে হুম। যাচ্ছে, এই করছে, যাদেরকে আমি কাকা, পিসি, মামা বিভিন্ন নামে ডাকি, তাদের কিন্তু আত্মীয়ই মনে করে বড় হয়েছি। মানে যখন যে খুশি যার বাড়িতে চলে যেতে পারে। ওই যে একটা হুম। আ পরিবারে ওরকম একটা বড় পরিবারে, পাড়া একটা পরিবার, আ সেইটা একটা নিয়ে বড় হয়েছি। আবার আ যেহেতু অনেকটা ট্রাভেল করতে হতো এবং বাড়ি যেহেতু মফস্বলে ছিল, কলকাতার অনেক কিছু মানে ধরো আমি বলছি যে যখন আমার নাটক দেখার মানে থিয়েটার দেখার বয়স হয়ে গেছে বা ফিল্ম দেখার বয়স হয়েছে, তখন কিন্তু অনেক কিছু কলকাতায় যেগুলো ইম্পোর্টেন্ট হয়েছে সেগুলো আমি দেখিনি। আচ্ছা। কারণ ওই অ্যাক্সেসটা ছিল না। ছিল না। ছিল না। হ্যাঁ? একদম। তো সেগুলো পরে বরং আমার আমার সমবয়সী অনেকে কিন্তু দেখেছে। আমি বড় হয়ে জেনেছি। কিন্তু সেগুলো আমি মিস করে গেছি। এরকম হয়েছে। কিন্তু থিয়েটার প্রতিও ভালোবাসা বা অভিনয়ের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে হ্যাঁ, ছিল। আমি ১ম আ সিরিয়াস থিয়েটারে অভিনয় করি ক্লাস 4 এ। 4? হ্যাঁ, আচ্ছা। তখন একটা থিয়েটার গ্রুপ আমাদের ওইখানেরই। মানে বজবজ আর বাটানগর পাশাপাশি দুটো জায়গা। ২ জায়গাতেই থিয়েটারের খুব বড় আ আ চর্চা ছিল। প্রচুর থিয়েটার গ্রুপস ছিল। তো ওরকম একটি গ্রুপ যাদের একটি নাটক তারা করবেন। সেটা কিন্তু বাচ্চাদের নাটক না। মানে বড়দের। বড়দের নাটক, কিন্তু সেখানে একটা খুব ইম্পোর্টেন্ট একটা বাচ্চার চরিত্র আছে। হুম, হুম। হুম? আম মানে সরকার তাকে টেররিস্ট মনে করছে। আ তার বড় দাদাকে। আ বিদেশের একটা গল্প, আমাদের এখানকার না, সেটার অনুবাদ করা। আম তো সেই দাদাকে না পেয়ে ছোট ভাইকে তুলে নিয়ে গেছে। হুম, হুম। যে তখন স্কুলে পড়ে। একদমই বাচ্চা। ওকে। সেই চরিত্রটা, সেটা খুব হুম। জটিল একটা চরিত্র। আমি তখন অত বুঝিনি। তো ওইখানে আমি ১ম সিরিয়াস থিয়েটারে আমার আ মানে আমি দেখলাম ওই জগৎটা কি। আচ্ছা। তারপরে তো এখন। আচ্ছা এবারে কয়েকটা ছোট, ছোট র‍্যাপিড ফায়ার করব। হুম। আ খুবই ভয়ের ব্যাপার এই প্রশ্নটা। আচ্ছা অডিয়েন্স এর তো একটা এক্সপেকটেশন থাকে
যারা অভিনয় করেন তাদের প্রতি, এবং অবভিয়াসলি তোমার প্রতিও রয়েছে অডিয়েন্সের এক্সপেকটেশন, সেটা তোমার কাছে কি মনে হয়, একটা ইন্সপিরেশন না প্রেশার? প্রেশার মনে হয় না, ইন্সপিরেশন। ইন্সপিরেশন। ক্রিটিক্স ভার্সেস অডিয়েন্স, কার ওপিনিয়ন তোমার কাছে সব থেকে বেশি ম্যাটার করে? দুজনেরই। আমি খুব সহজে কোনটা ক্রিটিসাইজ করা হচ্ছে আর কোনটা বলবার জন্য খারাপ বলা হচ্ছে, মানে ট্রোলিং বলি যেটাকে, সেটাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। তো ট্রোলিংয়ের জন্য কোনো জায়গা নেই। আর ক্রিটিসিজম, সেটা যদি মনে হয় যে সত্যি কোনো কারণে সমালোচনা করা হচ্ছে, সেটাতে আমি গুরুত্ব দিই। একটা চরিত্র বাছাইয়ের সময় কোন জিনিসটা তোমার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি পায়? আমার কি কন্ট্রিবিউট করার আছে? এই চরিত্রটা আমি কেন করব? আমি কিন্তু যখন এই ইদানিংকালেও অনেক ফিল্ম আছে যেখানে পুরো ছবিতে আমার হয়তো ৪ টে মাত্র দৃশ্য আছে। সেটা করবার জন্য আমি কিন্তু দুবার ভাবিনি। যদি আমার মনে হয়েছে যে আ এখানে আমার কিছু করার আছে এবং আমাকে খুব আকর্ষণ করে এমন চরিত্র, যে চরিত্র আমি আগে করিনি। মানে এই মানুষটা, আমি ধরো তোমাকে এক্সাম্পল হিসেবেও বলছি, 'রান্নাবাটি' বলে একটা ছবি, প্রতিম দিগুপ্ত। সেখানে আ প্রধান চরিত্র হচ্ছে ঋত্বিক আর সোহিনীর। হুম। আমার ঠিক ৪ টে দৃশ্য আছে। এক বাড়িতে থাকি, তাই একটা দুটো কথা জবাব দেয়। ও রাস্তায় দেখলে আমাকে চিনতে পারবে না, অন্য প্ল্যানেটে চলে গেছে। আর আমি ওর গ্যালাক্সিতে ঢুকতেই পারছি না। সুপ্রিয়া যখন রান্না করতো না, ও সারাদিন ওই রান্নাঘরে গোল 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 করতো। আরে তো সেটাই কর না। কিন্তু ওখানে যে চরিত্রটা আমি করেছি, ঋত্বিকের বন্ধুর চরিত্র গোডো, সেই গোডো চরিত্র গোডোকে আমি আগে কখনো দেখিনি। তো ওই ৪ টে দৃশ্য করতে গিয়েও একটা মানুষকে চেনা, হ্যাঁ? তার লাইফ একটু সময়ের জন্যে মানে বাঁচা, সেই সুযোগগুলো খুব লোভনীয়। ওগুলো ছাড়তে চাই না। আচ্ছা, এমন কোনো হ্যাবিট রয়েছে যেটা অভিনয়ের জন্য তোমাকে পাল্টাতে হয়েছে? উম স্মোক করতে হয়েছে কয়েকবার। আ কিন্তু সেটাকে আমি হ্যাবিট করে নিইনি। ওকে। এমন একটা চরিত্র যেটাকে রিজেক্ট করার পর তোমার পরে খুব আফসোস হয়েছে, সেরকম কি কোনো চরিত্র রয়েছে? না, আমার এমনিতে লাইফে কোনো আফসোস নেই। যা হয়েছে, যা আমি লুজ করেছি, সেটা আমার প্রফেশনাল লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক, আমি তার থেকে হয়তো কিছু শিখেছি। আ কিছু জিনিস ভুলে গেছি। আ আমি খুব হ্যাপিলি লেট গো করতে পারি। তো আমার I have no regrets. যদি তুমি দর্শক হতে নিজের পারফরম্যান্সকে কিভাবে জাজ করতে? কিভাবে দেখতে? আমি একজন এটা মানে জানি না বলা উচিত কিনা। আমি কখনো শট দিয়ে আমার হ্যাবিটে নেই যে গিয়ে মনিটর দেখা যে শটটা কেমন হয়েছে। আমার ধারণা সেটা ডিরেক্টর, ডিওপি তারা দেখে নিচ্ছেন। হুম, হুম। আমার দেখলে সবসময় এত খুঁত বেরোয়, মানে আমাদের তো এখন সময় খুব কম। এই যে এইটা একটা বায়নার মতোই শোনায় যে এই শটটা আরেকবার নাও। যদি হুম। টেকনিক্যালি সবকিছু ঠিকঠাক থাকে আর মোটামুটি একটা ঠিকঠাক পারফরম্যান্স থাকে, তাহলে ইউজুয়ালি we don't have the luxury of going for several takes. হুম, হুম। তো ওইটা আমি যদি দেখি একবার, আমাকে ওটা, মানে আমার ধারণা আমি বারবার এটা বলতে থাকবো, আরেকবার নাও, আরেকবার নাও, আরেকবার নাও। আচ্ছা। তো আমার খুব ওরকম পছন্দ খুব কম সময় হয় যে আমার নিজের করা তাই কোনো। জন্য বেশি জাজ করো না ওটা নিয়ে। না, 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 একদমই না। আচ্ছা, এখনো পর্যন্ত সেরা কমপ্লিমেন্ট কি পেয়েছো? অনেক, অনেক পেয়েছি। আ বাচ্চাদের কাছ থেকে পেয়েছি প্রচুর কমপ্লিমেন্ট। উম বয়স্কদের কাছ থেকে পেয়েছি। আ অনেকগুলো গল্পের মতোই মনে হয় হুম, এখন। হুম। একটা ছোট্ট এক্সাম্পল বলছি। আমার এক বান্ধবী, আ সে একটা উম বলল কথা যে তার মার তার মা, মানে ওর বান্ধবী, তার বন্ধুর মা। হুম, ওই হুম। বান্ধবী না, বান্ধবীর বন্ধুর মা, তার শি ইজ সাফারিং ফ্রম অ্যালজাইমার্স। আচ্ছা। তো ওনার স্মৃতিশক্তি এখন একদমই এমন চলে গেছে যে উনি ওনার নিজের মেয়েকেও চিনতে পারেন না। ওকে। কিন্তু আর কোনো কিছুতে আর হাসেন না, কিছু না। তো একমাত্র তিনি আনন্দ পান তার ঘরে একেনবাবু চললে, এবং একেনবাবুকে দেখিয়ে যদি ওনার মেয়ে জিজ্ঞেস করে যে, "বলো তো এটা কে?" বলে, "একেনবাবু।" চিনতে পারেন। চিনতে পারেন। আ আমি পরে ওই আ যে আমার বান্ধবীর যে বান্ধবী, তাকে মিট করেছি পরে। হুম, হুম, হ্যাঁ? এবং তিনি নিজে, একটা টক শো হয়েছিল, সেই টক শোতে উনি এসেছিলেন। হুম, হুম। এসে উনি বললেন, আম এটা যদিও আমার
অতটা প্রাপ্তি না যতটা ওই ক্যারেক্টারটার প্রাপ্তি। হুম, হুম। কিন্তু ওই ও মাঝখান ও ভায়া একেনবাবু আমি খানিকটা একদম। সেটা গ্রহণ করতে পারি। তারপর অনেকে বলেছেন যে ডিপ্রেশনে ভুগছিলেন আমার অভিনয় দেখে। আ উম মানে তিনি এখন ভালো আছেন? খুশি হন। আচ্ছা। হ্যাঁ। আ আরো অনেক পার্সোনাল কথা অনেকে শেয়ার করেছেন হুম, অনেক হুম। সময়। আমি একটি চরিত্রে একজন বাবার চরিত্রে অভিনয় করেছিলাম যার চালচিত্র ছবিতে যে এখন সিঙ্গল ফাদার, তার একটা মেয়ে আছে। আ সেই মেয়ে হচ্ছে স্পেশালি এবলড হুম, হুম। এবং সে পুলিশে চাকরি করে এই লোকটা। তার এত রেসপন্সিবিলিটি আছে, মেয়েকে অতটা সময় দিতে পারেন না। মেয়ের কাছে হচ্ছে বাবা জগৎ, মা তো নেই। এইটা নিয়ে গিল্ট আছে লোকটার হুম, হুম। এবং সেই গিল্টের জন্যে উনি কখনো হয়তো একা কাঁদেন। ওইটা দেখে কয়েকজন এত মুভড হয়েছেন, তাদের পার্সোনাল লাইফের সাথে রিলেট করে তার বাবা হয়তো বেঁচে নেই, বাবার কথা মনে হয়েছে এবং এত পার্সোনাল কথা শেয়ার করেছেন হয়তো। সেইগুলো মনে হয় যে আরেকটা কি যে যখন মজার চরিত্র করি, এই যে আমরা এত রকম প্রেশার, নানা রকম স্ট্রেস নিয়ে রয়েছি, ওই ২ ঘন্টার যে দেখছেন তারা সবকিছু ভুলে আনন্দ পাচ্ছেন, এইটা আমার মনে হয় যে একটা খুব আম একটা পুণ্যের কাজ আমার দ্বারা হচ্ছে আরকি। হ্যাঁ? একদম। যতক্ষণ দেখছেন ততক্ষণ এর থেকে বাইরে রয়েছেন। এটা অনেকে বলেন যে পুরো স্ট্রেস ফ্রি হয়ে যাই আপনার মজার চরিত্রগুলো যখন দেখি তখন। বউ কোথায়? বউ আবার কোথায় থাকবে? যেখানে থাকার কথা সেখানে আছে। স্ত্রী হিসেবে স্বামীর হৃদয়ে আছে। এই এটা করো না, হ্যাঁ? পাড়া প্রতিবেশীদের কৌতূহল তো বেড়েই চলেছে। সেইটাও আমার মনে হয় যে কিছু একটা ভালো কাজ করতে পেরেছি। একদমই। আচ্ছা, সাকসেস এর পেছনে এমন একটা স্যাক্রিফাইস কি রয়েছে যেটা কেউ দেখে না কিন্তু সেটা তুমি অনুভব করো? স্যাক্রিফাইস এর কথা বড় করে বলার না অ্যাকচুয়ালি। প্রত্যেকের আছে। হুম, হুম। তোমারও নিশ্চয়ই আছে। হুম, হুম। আ সামনে যারা ক্যামেরা করছে তাদের আছে। ওটাকে বড় করে দেখার না এবং আমি তো ধরো যে কাজটা করছি, সেই কাজটা তো আমি চুজ করেছি। তো এর সাথে এটা এটা কাউকে আমি যদি এটাকে চুজ করি তার সবকিছু আমাকে নিয়ে চলতে হবে। একদম। তার থেকে শুধু ভালোটা আমি নিতে পারি না। ধরো এই যে আমি আ উম যখন ঠিক করলাম যে আমি আর চাকরি করব না। হুম। আমি আ এরম একটা পেশায় নেব। তার অনিশ্চয়তা সেটাকেও তো আমায় নিতে হবে। সেটা থাকবে। I can't complain যে আমার এই আনসার্টেনিটি আছে। আমি তো অনেক কিছু পাচ্ছিও সরি এর থেকে। হুম। তো আমি শুধু সেইটাকে দেখব, খারাপটাকে দেখব না। তা হলো না। একদম। তোমার করা তোমার কাছে সবথেকে প্রিয় চরিত্র কি? অনেকগুলোই আবার কোনটাও না। মানে এমন একটাকে সিঙ্গল আউট করা আমার পক্ষে খুব মুশকিল যে হ্যাঁ, এইটাই। মানে অনেক চরিত্র অনেক কিছু দিয়েছে, অনেক চরিত্র আমাকে ভাবিয়েছে যে আমি হয়তো এই যে বিভিন্ন মানুষের তো আলাদা, আলাদা সাইকোলজি। কোন চরিত্রকে তার কনভিকশনটা অর্জন করতে গেলে তার মনটা বুঝতে হয়, তার মাথাটা বুঝতে হয়। সেটা হয়তো অনির্বাণ চক্রবর্তীর থেকে খুব আলাদা। এই এক্সারসাইজটা যে অভিনেতারা করতে পারেন, মানে যে অভিনেতারা বলতে আমি যে অভিনেতা বলছি না। হুম, মানে যে অভিনেতারা যে এই সুযোগটা পান, হুম, হুম। বাকিরা তো পান না। আমি যদি একাডেমিক্সেই থেকে যেতাম তাহলে কিন্তু ওই এক্সারসাইজটা আমায় করতে হতো না। ঠিক। এই যে বিভিন্ন মানুষ হবার, তাকে বোঝবার এই যে চেষ্টাটা আমাকে করতে হচ্ছে, দ্যাটস পার্ট অফ মাই জব। এটা কিন্তু অভিনেতা না হলে আমি করতেই পারতাম না। একদম। এটা আমার দারুণ লাগে এবং এই হিসেবেই আমার মনে হয় অন্য অনেকের থেকে আমি প্রিভিলেজড। আচ্ছা, being liked or being respected যদি একটা চুজ করতে বলা হয়, কোনটা চুজ করবে? উম রেসপেক্ট আমা আমা আমি যদি রেসপেক্ট তো আর্ন করতে হয়। এবার সেটা যদি আ আমার আমার কাজকর্ম, আমার ব্যবহার সেটা যদি আ হয় মানে আমার আমার ঠিকঠাক তাহলে নিশ্চয়ই আমি রেসপেক্ট পাবো। আমি নিজের ব্যাপারে খুব সতর্ক যে আমি কি করতে পারি, কি করতে পারি না, কি বলতে আমি একটু শর্ট টেম্পারড যেটা আমায় দেখলে বোঝা যায় না। তাই হ্যাঁ, একদম বোঝা যায় না। হ্যাঁ, আমার একটু তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায় এবং আমার সেন্স অফ রাইট অ্যান্ড রং খুব
স্ট্রিক্ট আর কি। ওকে। কাজের জায়গায় কোনো রকম গাফিলতি আমি একদম পছন্দ করতে পারি না। আমি কিছু, কিছু জিনিস মেইনটেইন করি। আশা করি সেইগুলো বাকিরাও মেইনটেইন করবে। সেই সব জায়গায় একটু যদি গোলমাল হয়ে যায় আমার একটু মাথা গরম হয়ে যায়। তো আ সেই সবের জন্যে সেটা তো বাকিরা বলতে পারবেন যে মানে হ্যাঁ, তাতে কি? তবে হ্যাঁ, আমি রেসপেক্ট দিতে আমার কোনো অসুবিধা হয় না। সবাইকেই আমি দেওয়ার চেষ্টা করি। সতর্ক থাকি। এবার যদি রেসপেক্ট আর্ন করা যায় আর তাহলে নিশ্চয়ই সেটা। আচ্ছা, আ একেন বাবু তো খেতে ভালোবাসেন, তুমি একদমই খেতে ভালোবাসো না। খুব চুজি খাবার ব্যাপারে। কিন্তু তোমার সবথেকে প্রিয় খাবার কি? মানে অনির্বাণদার সবথেকে প্রিয় খাবার কি? অনির্বাণের প্রিয় খাবার হচ্ছে বাড়িতে রান্না করা লাইট খাবার। বাইরের খাবার একদম আর এখন ভাল লাগে না খেতে। মানে একটা সময় খুব খেয়েছি, যখন চাকরি করেছি বা যখন কলেজ বা যখন আমি টিনেজার ছিলাম, তখন তো রেস্টুরেন্টের ওই রগরগে যে খাবার, তেল গড়িয়ে যাচ্ছে, মানে সাংঘাতিক লাগতো। আর আচ্ছা, এখন ওগুলো খাবার কথা মানে ভাবতেই পারি না। মানে আচ্ছা। একদম টেস্টটা ভীষণ চেঞ্জ হয়ে গেছে। এখন লাইট খাবার পছন্দ করি, বাড়িতে রান্না করা খাবার পছন্দ করি। ফেভারিট খাবার হচ্ছে একদম মানে বাঙালি বাড়িতে রান্না করা বাঙালি যে কমফোর্ট ফুড সেইগুলো। সেটা মানে ভাত, ডাল, আ লাইট কোনো সবজি, হ্যাঁ? মাছের ঝোল। আ এই যে একেন বাবুর সাথে ডিফারেন্স, একেন বাবু হচ্ছে মাটনের জন্যে পাগল। পাগল। আমি মাটন খাইই না। তাই? হ্যাঁ, একদম খাই না। আ আমি মিষ্টি পছন্দ করি না। ওকে। হুম? তো আমাকে অনেকে বলে, "তুই বাঙালি না।" হ্যাঁ, কারণ মাটন পছন্দ করিস না, মিষ্টি পছন্দ করিস না। তো ওই আমি আমি খাবারের ব্যাপারে ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি বিভিন্ন কুইজিন সম্বন্ধে আমার আইডিয়া আছে। কিন্তু আমি খুব ফুডি না। আর ধরো অনেক ধরনের চরিত্র করেছো থিয়েটারে দীর্ঘ ৪ বছর বয়সে ১ম থিয়েটার ৪ করা। বছর না, তখন আমি ক্লাস ক্লাস 4 এ 4 পড়ি। এর থেকে হ্যাঁ, তোমার থিয়েটার করা তারপরে। কিন্তু তোমার অভিনয় জীবনে অনুপ্রেরণা কে? অনেকে আছেন। কারা? আ মানে সে লিস্ট খুব বড়। মানে আমার ইদানিং কালের মধ্যে এরম নাম করা খুব মুশকিল। এবং অনেক নাম আমার মনে পড়ে না। পরে ইন্টারভিউ শেষ হয়ে যাবার পরে মনে হয় যে এটা বলিনি, ওটা বলিনি। কিন্তু আমার একটা আ দেখো, স্বাভাবিক অভিনয় বলে অ্যাকচুয়ালি কোনো কথা হয় না। সোনার পাথর বাটির অভিনয় তো অভিনয়ই, হ্যাঁ? সেটা স্বাভাবিক না। যেটা দেখতে স্বাভাবিক লাগে ওরকম। আমার ওই ধরনের অভিনয়ের প্রতি একটা ঝোঁক আছে। তো এই ঘরানায় যারা করেছেন সেটা কিন্তু অনেক পুরনো ছবিতেও অনেকে আছেন। হুম, হুম। যারা ভীষণ স্বাভাবিক অভিনয় করতেন। সেই অভিনয়ের প্রতি আমার আম একটা কি বলবো inclination আছে। ওকে। সেরকম প্রচুর অভিনেতা আছেন। ইদানিং কালের মধ্যে যার অভিনয় আমাকে সবচেয়ে ভালো লেগেছে তিনি এখন আর বেঁচে নেই আনফরচুনেটলি। ইরফান খান আমার ইদানিং কালের মধ্যে মানে সবচেয়ে প্রিয় অভিনেতা। আ একদম। একটা নামই বললাম। আ আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? অর্থাৎ কি তোমার প্রজেক্ট আসতে চলেছে? প্রজেক্ট আমার প্রায় আ এই যেটা বললাম যে সবে আসবে 'বিবি পায়রা'। হুম, হুম। তারপরে একেন বাবুর 9th সিজন সেটা আসছে। এপ্রিলে। এপ্রিলে ১৫ তারিখে আসছে সেটা। আর ছবি প্রায় ৭-৮ টা কমপ্লিট হয়ে আছে। ওকে। সেগুলো রিলিজ কবে হবে আমার হাতে নেই আরকি। আর পরিকল্পনা যদি বলো তাহলে আমি ফিল্ম, আম ওয়েব সিরিজ, আ থিয়েটারে এখনো অভিনয় করছি। কমে গেছে অনেক। আ মানে থিয়েটার থেকে বেশিদিন দূরে থাকলে একটা খুব অস্বস্তি তৈরি হয়। কারণ ওটা একটা আলাদা ধরনের চর্চা। এবং আমি যা শিখেছি প্রাইমারিলি থিয়েটার থেকে শিখেছি। তো থিয়েটারে অভিনয় করছি সেইটা। রিসেন্টলি আমি আ অডিও স্টোরি এতে অভিনয় করছি। অডিও ড্রামা যেটা। হুম, হুম। তো পরিকল্পনা বলতে সবগুলোই করতে চাই। আচ্ছা, একদম লাস্টে যে আমাদের যারা দর্শকরা রয়েছেন, যারা ভালোবাসেন তোমাকে, তোমার অভিনয় ভীষণ পছন্দ করেন তাদের কি বলবেন? তাদেরকে এটাই বলব যে দেখুন আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আ এবং সেটা সম্ভব হচ্ছে আপনাদের জন্যে, পরিচালকদের জন্যে, আ প্রোডিউসার্সদের জন্যে। আমি চাইবো যে আমি আলাদা, আলাদা রকমের চরিত্রের সুযোগ পাই এবং সেখানে আমার সাধ্যমতো আ করবার। এবং তার সবগুলো হয়তো আপনাদের এন্টারটেইন করবে না। কিন্তু আমার শেখার প্রসেসটা সেটাকে তো চালু রাখবে। তো আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আ যে স্নেহ দিয়েছেন, যে শুভেচ্ছা দিয়েছেন এবং আমি আরেকটা জিনিস খুব ফিল করি সেটা হচ্ছে
ভালো লাগার তো অনেক রকম ধরন হয় অভিনেতাদের প্রতি। আমার প্রতি যে আপনাদের ভালোবাসাটা সেটা আমি সবসময় ফিল করেছি যে আপনারা মনে করেছেন যে আমি আপনাদের একজন। হ্যাঁ? সেইটা যাতে বজায় থাকে, ওই দূরত্বটা যেন কোনোভাবে তৈরি না হয় এবং আমি জাস্ট মানে আমার মতো করে কাজ করে যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। বিবি পায়রা আসছে, আমরা সকলে নিশ্চয়ই দেখবো, আর তারপরে অপেক্ষা করছি আমরা একেন বাবুর জন্য আবার, যেটা আসতে চলেছে এপ্রিলে। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ এই সেশনটার জন্য আমাকে ইনভাইট করার জন্য। আর তোমার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে ডিবি আনলিস্টের পক্ষ থেকে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আর রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। মিষ্টি খেতে ভালোবাসো না, তবে এটা মিক্স না, হয়েছে, একদম খাই মিষ্টি না রয়েছে, তা না। অন্যান্য হ্যাঁ, কিছু হ্যাঁ, রয়েছে, তো তুমি খেতে পারবে। থ্যাংক ইউ। চরিত্র আসে চলে যায় কিন্তু থেকে যায় মানুষটা। আজ আমরা কথা বললাম একেন বাবুর সঙ্গে, শুধুমাত্র তার কথা নয়, তার সিনেমার কথা নয়, তার সিনেমার পেছনের গল্প, তার জীবনের নানান গল্প, কি হতে চেয়েছিলেন, কিভাবে চলে এলেন এই পেশায়, তার ভালো লাগা, তার খারাপ লাগা, সবটাই। তবে সাম্প্রতিক সময়ে যেহেতু মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা বিবি পায়রা, সেটা দেখার জন্য কিন্তু আমাদের সকলের অপেক্ষা রয়েছে, আর অপেক্ষা রয়েছে একেন বাবুর জন্য। আপনাদের কেমন লাগলো আজকে আমাদের আড্ডা, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যারা বিবি পায়রা দেখছেন কেমন লাগলো জগন্নাথ বাবুকে, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।